আসসালামু আলাইকুম সবাইকে। আজ রাত 10টায় ঠিক সময় মতো আমরা একটা নতুন লাইভ সেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আলাপের বিষয়টি হচ্ছে কবিতা। আমরা দেখেছি যে সেই পূর্ববর্তী সময় জুড়ে যাদেরকে আমরা কবি হিসেবে চিনি, ছোটবেলা থেকে কবি বলতে যাদের বুঝতাম, সেই রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল কিংবা জীবনানন্দ দাশ, সে সময়ের কবিতার মাঝখানে এই সময়ের কবিতার মধ্যে বেশ তফাৎ রয়েছে। সেটা ভাষাতত্ত্বগত তফাৎ হতে পারে, রূপতাত্ত্বিক তফাৎ হতে পারে। তো তাছাড়াও আমরা দেখেছি যে প্রতি সময়ে সময়ে কবিতার যে নিবেদন সেটি পরিবর্তিত হতে চলেছে। যে কোনো প্রতিবাদ, যে কোনো স্লোগান, সেখানে কিন্তু কবিতার একটা স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা দেখতে পাই। তো সেই বিষয়ে কবিতা নিয়ে কথা বলার জন্য আমার খুব পছন্দের একজন মানুষ আমার সাথে যুক্ত হবেন। তিনি হচ্ছেন হাসান রুবায়েত। আমরা জানি, তাকে যুক্ত করবার আগে আমি আপনাদেরকে একটু বলতে চাই যে কবিতা নিয়ে যাদের জানার বিষয় বা কবিতা সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি আপনার কমেন্ট সেকশনে করতে পারেন। যদি সেই প্রশ্নের উত্তরটা আমাদের সময় থাকে তাহলে অবশ্যই হাসান রুবায়েত দেবেন। আর তাছাড়া হচ্ছে হাসান রুবায়েতের কবিতা সম্পর্কে আলোচনা হবে। হাসান রুবায়েতের এই এতদিন পর্যন্ত যেসব বইগুলো বেরিয়েছে এবং তিনি ফেসবুকে মূলত লেখালেখি করেন, সেই কবিতাগুলোর বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমরা হাসান রুবায়েতকে যুক্ত করতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসান রুবায়েত। রুবায়েত ভাইয়া, কি অবস্থা? এই তো আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আহ আশা করি আপনি আমাদের সাথে 1 ঘন্টা খুব ভালো সময় দেবেন। তো ভাই, আমি আপনাকে একটা ছোট একটা প্রশ্ন করে শুরু করতে চাই, যেটা হচ্ছে আসলে কবিতার আসলে কেন প্রয়োজন? যে এই যুগে ভাত খাচ্ছি, কাজ করতেছি, রাষ্ট্র ঠিকভাবে চলতেছে, সমাজ ঠিকভাবে চলতেছে, কবিতার আসলে আদৌ কোনো প্রয়োজন আছে বলে কি আপনি মনে করেন, বা কেন কবিতার প্রয়োজন, রোয়েদ ভাই? না, আপনার কি মনে হয় যে সবকিছু ঠিকঠাক চলতেছে? আসলে আহ, রাষ্ট্র ঠিক না, চলতেছে? আমি আসলে বলতে চাচ্ছি কবিতার প্রয়োজনটা আসলে কি সবকিছু মিলে আর কি। না, দেখেন, কবিতা আসলে আমাদেরকে ভাত খাওয়ায় না, আমাদেরকে রাষ্ট্র চালানোর জন্য কি করতে হয় না করতে হয় সেসব নিয়ে আসলে কবিতার কনসার্ন আছে বলে আমার মনে হয় না। তবে যেটা হয় সেটা হলো যে ব্যক্তি মানুষ তো আমরা কবিতা লিখি। যে কবিতা লেখে সেটা আসলে কোনো না কোনো ভাবে ব্যক্তি মানুষ। তো ব্যক্তি মানুষ তো অবশ্যই রাষ্ট্রে যেহেতু তার বসবাস, রাষ্ট্রে যেহেতু সে থাকে, রাষ্ট্রের ভালো মন্দ তাকে টাচ করে। রাষ্ট্রের ভালোতে যেমন তার সুবিধা হয়, রাষ্ট্রের আহ, খারাপ ব্যাপারগুলোতে তার অসুবিধা হয়। আজকে যদি বাজারে কোনো জিনিসের দাম বেড়ে যায় তাহলে নিশ্চয়ই সেটা আমার কিনতে কষ্ট হয়, বা আরো আরো মানুষের নিশ্চয়ই কষ্ট হয়। আহ, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ থাকে তাহলে আমরা ঝামেলায় থাকি। যেমন ব্যক্তিগতভাবে আমি খুব ফিল করি যে রাত 11:30 বাজলে আমার ভয় লাগে যে ঢাকা শহরের রাস্তায় আমি আর ঘুরতে পারবো না। এবং এই ভয়টা কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এমন না যে ভয় আমি আসলে হাইজ্যাকারকে পাই বা ছিনতাইকারীকে পাই। আমি আসলে ভয়টা বেশি পাই পুলিশকে। যে এরা আসলে কি থেকে কি করবে তার কোনো ঠিক ঠিকানা নাই, এবং আমার তো আসলে ওরকম ব্যাকআপও নাই যে আমাকে ফোন করে আবার কেউ উদ্ধার টুদ্ধার করবে। তো এই যে রাষ্ট্র আসলে ব্যক্তি কবিকে যখন রাষ্ট্র যখন ধারণ করে তখন ব্যক্তি কবির মধ্যে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়। হ্যাঁ, তো এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো থেকেই কিন্তু আসলে তার কবিতার সাবজেক্ট তৈরি হয়, তার উপমা তৈরি হয়, তার ভাষা তৈরি হয়। তো এইভাবে আসলে ব্যাপার স্যাপার এখন আহ, কবিতার দরকার আছে কি নাই, কবিতা আসলে কার জন্য একটা কথা পড়ছিলাম এই টাইপের যে পৃথিবীতে সবচেয়ে যে সুন্দর জিনিসগুলো সেগুলোর আসলে কোনো উপযোগিতা নাই, কিন্তু সেগুলো লাগবে। যেমন ধরেন যে ময়ূর একটা পাখি, এই পাখি খুব সুন্দর পাখি, এই পাখি কিন্তু আমরা খাইতে পারি না, কিন্তু এত সুন্দর একটা পাখি যে দেখলে আসলে একটা অন্যরকম একটা ব্যাপার তৈরি হয়, একটা ফিল তৈরি হয়। কবিতার ব্যাপারটাও এরকমই। মানে কবিতা আসলে মানে আমাদেরকে আসলে কিছু করবে, কবিতার কোনো উপযোগিতা আছে, কবিতা আমাদেরকে কোনো না কোনো উপকার করবে আমাদের, ব্যাপারটা হয়তো এরকম না। মানে কবিতা জাস্ট আমাদের একটা ফিলিংস এর ব্যাপার, যা আমরা ফিল করি, যা আমরা ফিল করি তাই আমরা লিখি, যা আমরা ফিল করি তাই আমরা পড়তে চাই। দেখবেন যে যখন কোনো একজন পাঠক আমারই একটা কবিতার সঙ্গে যখন অনেক উচ্ছ্বসিত প্রশংসা করে, সম্ভবত তার যে ফিলটা, সেই ফিলটা সম্ভবত সে আমার ওই টেক্সটটা থেকে সে পাচ্ছে। সে যখন আমার টেক্সট থেকে কোনো ফিল না পায় সে কিন্তু সেটা ইগনোর করে যায়। তো পুরো ব্যাপারটা আসলে আমার মনে হয় কি এটা ফিলিংস এর ব্যাপার। কিন্তু আহ, ব্যক্তি কবির সঙ্গে যেহেতু রাষ্ট্র বা জনমানুষের একটা ব্যাপার স্যাপার আছে, সুতরাং ব্যক্তি কবির ব্যাপারটা কিন্তু আলাদা, কবিতা ব্যাপারটা আবার আমার মনে হয় একদমই আলাদা।
আহ, তাহলে কবিতার বিষয়ে, কবিতার সাথে ব্যক্তির যে দ্বন্দ্ব বা প্রসঙ্গ, সে বিষয়ে আমি একটু আসবো, কিন্তু আমার কাছে একটা জিনিস খুব, যে জিনিসটা আমি ইন্ট্রোতে বলতেছিলাম, যে আপনি কি খেয়াল করছেন কিনা যে আমরা যখন ছোটবেলায় পড়ছি, এটা কতটুকু সত্য আমি জানি না, যে আসলে একটা রাজসভায় কবি থাকবে, মানে কবি একটা এলিটদের ব্যাপার ছিল, মানে অ্যাস্থেটিক একটা ব্যাপার ছিল, যে সাধারণ মানুষের কবি, সাধারণ মানুষ হবে। ইভেন এখনো দেখবেন যে সাধারণ মিডল ক্লাস ফ্যামিলিরা বলে, ধরেন লেখালেখি করতেছেন, বলে কবি হবা, এক ধরনের তাচ্ছিল্যতার ব্যাপার থাকে। তো এই যে এখন কিন্তু আস্তে আস্তে মানুষ কবিতা লিখতেছে, ধরেন আপনার বয়সী একজন কবি কবিতা লিখবে, বা আপনার বয়সী অনেক ছেলে মেয়ে কবিতা লিখবে, এটা হয়তো আজ থেকে 100 বছর আগে ভাবাও যেত না। তো আপনার কি মনে হয় না যে আসলে কবিতা সার্বজনীন হয়ে যাচ্ছে? তো এটাতে কি কবিতার আবেদন কমতেছে কিনা, বা এটা কি ইতিবাচক না নেতিবাচক, সেটা আপনি বলেন আর কি, আপনার কাছে কি মনে হয় যে পাণ্ডিত্যপূর্ণ থেকে আচ্ছা, এখন কবিতা সার্বজনীন হয়ে যাচ্ছে? না, ব্যাপারটা আসলে এরকম না। ধরেন যে কবিতা আজকে যেমন অনেক ছেলেপেলে লিখতেছে, ঠিক তেমনি বিভিন্ন দশকে, বিভিন্ন সময়ে, বিভিন্ন শতকেও যদি আপনি চিন্তা করে দেখেন, অনেক অনেক মানুষ আসলে কবিতা লিখছে। আমরা হয় কি যে একটা সময় আহ, ধরেন যে 50-60 বছর বা 30-40 বছর যখন চলে যায়, তখন ফিল্টারিং হয় যে কোন কবিদেরকে আমরা আসলে পড়বো, কোন কবিকে আমরা আসলে রাখবো। তো এই যে ফিল্টারিং এর যে ব্যাপারটা, এই ফিল্টারিং এর মধ্য দিয়ে 30 বছর পরে আমাদের কাছে হয়তো কবি থাকে 30 বছর আগের মাত্র 3 জন বা 2 জন। তখন আমরা মনে করি যে সম্ভবত এই 3 জনই হয়তো চর্চা করেছে। ব্যাপারটা কিন্তু এরকম না। আসলে সেই সময় হয়তো 300 জন লোকই চর্চা করছে। কিন্তু 300 জনকে তো আর সময় নেবে না। সময় হয়তো তার ফিল্টারিং এর মধ্য দিয়ে খুব অল্প কবিকেই তারা বেছে নেবে। তো সুতরাং আজকে এসে কবিতা প্রচুর লেখা হচ্ছে। তারপরে হচ্ছে আজ থেকে 100 বছর আগে বা 50 বছর আগে খুব বেশি কবিতা লেখা হতো না। এরকম আসলে না। মানে কবিতা আসলে সবসময়ই কবিরা লিখছেন এবং কবিদের সংখ্যা কখনোই আসলে কম ছিল না। আর যে ব্যাপারটা বলতেছেন যে অনেক মানুষ লেখার ফলে কবিতার আবেদন কমে যাচ্ছে কিনা। কবিতার আবেদন আসলে আহ, গণমানুষের যদি আপনি হিসাব করেন তাহলে সেটা কখনোই ছিল না। সেটা আজ থেকে কেন? 50 বছর আগেও ছিল না, এখনো ছিল না। আপনারা হয়তো জানেন যে রবীন্দ্রনাথের মানে এরকমটা আমরা শুনছি আর কি, যে রবীন্দ্রনাথের 250 কপি বই ঠিকঠাক বিক্রি হইতো না। তো এখন রবীন্দ্রনাথের মতো লোকের বই যদি 250 কপি ঠিকঠাক বিক্রি না হয়, ঠাকুর বাড়ির লোক, এত এলিট এবং এত ধরেন সংস্কৃতির ধারক বাহক এই সেই হ্যান ত্যান, ওনার বই যদি 250 কপি কবিতার বই যদি বিক্রি না হয়, তাহলে তো ধরেন সেই হিসেবে তো বলাই যায় আসলে টাইম ভালো ছিল না। হ্যাঁ, রবীন্দ্রনাথের যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে উনি নোবেল পুরস্কার পাওয়ার পরে ধরেন প্রচুর পরিচিতি পাইছেন, প্রচুর লোক ওনার বই টই কিনা শুরু করছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের এখানেও সত্যি। ধরেন যে আজকে আপনি আমাকে কাভার করতেছেন, আপনার যারা পরিচিত, আপনাকে যারা খুব ভালো গুরুত্বের সঙ্গে দেখে, তারা হয়তো চিন্তা করবে কি, হ্যাঁ, হাসান রুবায়েতের বই তাহলে কিনতে হবে বা হাসান রুবায়েতের বই তাহলে পড়তে হবে। ধরেন আগামীকাল যদি আমাকে কোনো একটা মিডিয়া যদি আহ, আমি তো শুধু ফেসবুকেই লিখি, দৈনিক পত্রিকা বলতে আমি সম্ভবত 2বার প্রথম আলো আমার লেখা ছাপছিল, আর যুগান্তর মনে হয় একবার একটা লেখা ছাপছিল। এই সর্বমোট 3টা, আমার বইয়ের সংখ্যা কিন্তু 5টা। তো আমার বইয়ের সংখ্যা যেখানে 5টা, সেখানে জাতীয় দৈনিকে আমার লেখা ছাপা হয়েছে মাত্র 3টা। তো তার মানে কি, মানে আগামীকালে যদি আমাকে কোনো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া যদি আমাকে বিশাল ফলাও করে ছাপে, হ্যাঁ, ধরেন যে আগামী বছর আমি যদি মানে ইন্ডিয়ার বড় কোনো পুরস্কার পেয়ে, আনন্দ পুরস্কার পেয়ে গেলাম বা কৃত্তিবাস পেয়ে গেলাম, তখন দেখা যাবে কি প্রচুর মানুষ আমার লেখাপত্র পড়া শুরু করছে। তার মানে কি এই যে আসলে আমার খুব উন্নতি ঘটছে আসলে এই পুরস্কারটার মধ্য দিয়ে, তা কিন্তু না। আমি আসলে আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। তো বিষয়গুলো আসলে কিরকম, যে পাবলিক তাকেই নেয় মিডিয়া যাকে পাবলিকের কাছে পৌঁছে দেয়। ব্যাপারটা ইকুয়েশনটা খুবই ইজি ইকুয়েশন। হ্যাঁ, যেমন ধরেন যে আমার যদি ইউটিউব চ্যানেল থাকতো, সেই চ্যানেলে ধরেন আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, আমার একটা বই বের হচ্ছে, আমার বইটা দেদারসে চলবে। যেমন আপনি আমার মনে আছে আপনি উদ্ভাসের আহ, একজন টিচারকে সম্ভবত আপনি আনছিলেন, সম্ভবত রাতুল খান সম্ভবত, হ্যাঁ। তো ধরেন ওনার একটা বই বের হলে সেই বইটা বেশি চলবে, জি, জি, জি। ওনার বইটা বেশি চলবে। এখন প্রশ্ন হচ্ছে ওনার বই বেশি চলবে কেন? উনি কি আসলে সাহিত্যের বিশাল কিছু করে ফেলছেন? আমি আসলে নাম উল্লেখ করে বলছি না, এরকম এক্স ওয়াই জেড যে কেউ হইতে পারে। তো এখন ধরেন যে এই যে এক্স ওয়াই জেড যে জি, জি, কেউ, জি। তার যদি পূর্ব পরিচিতি থাকে, তাহলে সেই পূর্ব পরিচিতিকে বেস করে তার বই দেখবেন খুব চলা শুরু করবে। আপনি খুব ভালো করে জানেন যে
সাদাত হোসেনের কবিতার বইয়ের সম্ভবত 10-15টা এডিশন শেষ হয়ে যায়। তার মানে কি এই যে উনি আসলে বাংলা কবিতার একদম। বিরাট উন্নতি সাধন করতেছেন। উনি আসলে বাংলা কবিতার হয়তো উন্নতি সাধন তো দূরে থাক, বাংলা কবিতা হয়তো কই যে নিয়ে যাচ্ছেন সেটা আসলে আমরা মানে ওই সূচকটাকে আমরা হয়তো গুনিই না। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে ঠিক আচ্ছা, আচ্ছা, মানে হ্যাঁ। এইরকম আসলে যে মানে অনেক মানুষ চর্চা করলে কবিতার আবেদন কমে যায় ব্যাপারটা এমন না। অনেক মানুষ চর্চা করলে আমার ধারণা কবিতার আবেদন আরো বেড়ে যাওয়ার কথা। কারণ হচ্ছে যে তখন কবিতার বই বেশি বিক্রি হবে। বেশি মানুষ শিল্পের চর্চা করতেছে। আর যত বেশি মানুষ শিল্পের চর্চা করবে তত বেশি তো মানুষের ধরুন মননশীলতা হ্যান-ত্যান কি সব বলে না? সেগুলো তো আরো হুম, মানে হুম, হুম। বেশি হবে আরকি। তো মননশীল জাতি হিসেবে আপনার জাতিকে তখন পাইতে পারেন। সো কবিতার যে আ মানে চর্চা সেটা আমার ধারণা হ্যাঁ ঠিক আছে আরো বেশি হওয়া উচিত। এতে করে কিন্তু কবিতার উন্নতি ঘটবে বা কবিতার অবনতি ঘটবে ব্যাপারটা তা না। কবিতার উন্নতি ঘটে বড় কবিদের দ্বারা, আর কবিতার অবনতি আসলে কারো দ্বারাই ঘটে না। মানে একটা কবিতা যেখানে থাকে, একটা কবিতার স্ট্যান্ডার্ড যেখানে ছিল হয়তো সেখানেই থেকে যায়। হ্যাঁ, একদল মানুষ ধরেন পঙ্গপালের মতো খারাপ কবিতার চর্চা করতেছে। এর মানে হুম। কিন্তু এই না যে বাংলা কবিতা রসাতলে চলে গেল, ধ্বংস হয়ে গেল। আসলে কিচ্ছু যায় আসে না ওতে। কারণ ওই কবিদেরকে বাংলা কবিতার সময় ওই কবিদেরকে নেবেই না। সো বড় কবিরা কবিদেরকে মানে কবিতাকে বাংলা কবিতাকে বা যেকোনো কবিতাকে যেকোনো ভাষার কবিতাকে বড় কবিরা কবিতার উন্নতি ঘটায়। আর ছোট কবিরা বা মাঝারি কবিরা আসলে কবিতার কিছুই ঘটাতে পারে না। এরা যেটা করতে পারে সেটা হচ্ছে যে নিজেদের সঙ্গে একটা পরিচয় রাখতে পারে যে সে কবিতা লেখে। সোসাইটিতে তার হয়তো একটু মান সম্মান বাড়তে পারে। এর বেশি আসলে কিছু না আমার ধারণা আরকি। তার মানে কি ভাই আমরা এটা বলতে পারি আপনার কথায় যে যারা বলে যে আসলে ওইটা লিখে সাহিত্য ধ্বংস করে ফেলতেছে, ব্যাপারটা আসলে সেরকম সম্ভব না আসলে। মানে না লিখে আসলে সাহিত্য ধ্বংস করেন। এগুলো ফাউল ব্যাপার। যেমন ধরেন যে আপনি ধরলাম যে এক্স প্রচুর খারাপ সাহিত্য লিখতেছে এবং তার সাহিত্য প্রচুর বিক্রি হচ্ছে। হুম, হুম, হুম। তো এক্স এর এই কাজের উপর বেস করে কি বাংলা সাহিত্য মানে রসাতলে যাবে? বাকি বাংলা সাহিত্যের অবনতি ঘটবে? ব্যাপারটা এরকম না আসলে। কেন বাংলা মানুষ, সাহিত্যটা তো ভাই বেশিরভাগ মানুষ তো খারাপ সাহিত্যটা পড়তেছে, এটা কি বাজে প্রভাব রাখতেছে না? আচ্ছা এটা একটা ভালো কথা। যেমন ধরেন কোরআনের একটা আয়াত আছে এই টাইপের যে ভালো মানুষের দল ছোট হয়। এই ধরনের একটা আয়াত আছে। হুম, হুম। হ্যাঁ? তো আপনি অ্যা অ্যা আশা করেন কিভাবে যে ধরেন একটা বিশাল জনগোষ্ঠী ভালো কবিতা চর্চা করবে। ভালো কবির জন্ম যদি ১০০ বছরে একজনের হয়, মানে ১০০ বছরের টাইম স্প্যান এ একজন ভালো কবির জন্ম হয়। ১০০ বছর সময় দিয়ে একটা ভাষা একজন বড় কবিকে পায়। তাহলে একজন বড় কবিকে লালন করার জন্য নিশ্চয়ই আরো ৫০০ বছরের প্রয়োজন। তো তার মানে তো ব্যাপারটা এরকম না আসলে যে কবি আসবে, কবি যাবে, জনগণ নিবে। জনগণ নেক বা না নিক। মানে জনগণ নেওয়া বা না নেওয়ার সঙ্গে আসলে কবিতার কোনো যায় আসে না। আসলেই যায় আসে না। জনপ্রিয়তা বাড়তে পারে, খ্যাতি বাড়তে পারে সেটা আলাদা ব্যাপার। ওটা কবিতার মানে আমি কবিতাকে যে ভেরিয়েবলটা বলতেছি, যে কবিতা যে ভেরিয়েবল আরকি, হ্যাঁ? কবিতা যে হুম। ধরনের চলক, এই চলকটার মান আসলে কেবল কবিতার উপরই নির্ভর করে। এটা মানে এটার মান পাঠকের উপরও নির্ভর করে না, এটার মান কবির উপরও নির্ভর করে না। হ্যাঁ, করে। যদি বড় কবির জন্ম হয়, তাহলে সেই কবির হাত দিয়ে ওই ওই কবিতা যে চলকটাকে আমি বলতেছি, এই চলকটার অনেক উন্নতি ঘটে। তবে অবনতি কেউ ঘটাতে পারে না। আমরা অনেকেই বলি হয়তো যে প্রতি বছর মেলা আসতেছে। এই বছর অনেক বইয়ের মানে অনেক গাছের অপচয় হবে। অনেক বই লেখা হচ্ছে হরে ধরে এই সেই হ্যান-ত্যান। এগুলো খুব বাজে ব্যাপার। যার ইচ্ছা সে লিখবে, সমস্যা কি? আহ, আমি তাহলে আপনার প্রশ্ন, আপনার উত্তরের বিরুদ্ধে আরেকটা প্রশ্ন করি। সেটা হচ্ছে আপনি বলতেছিলেন যে মানে এর আগের উত্তরে যে কবিতা আসলে সব সময় মানুষের ছিল না, মানে সব মানুষের ছিল না আসলে ওইভাবে। মানে কবিতা খুব সহজ করে দেখার বিষয় না, কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে আহ, এখন কিন্তু কবিতা কিন্তু সবার মধ্যে ঢুকে গেছে। মানে ধরেন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেব, ক্যাপশনে একটা কবিতা লিখব, বা ধরেন যেই আন্দোলনই শুরু হচ্ছে ছোটখাটো ধরেন প্রতিবাদ, সেখানে ধরেন একটা ফেস্টুনে ধরেন আমি যেই কবির নাম জীবনে শুনি নাই, ধরেন জীবনানন্দ দাশের নাম জীবনে শুনি নাই, কিন্তু তার দুটো কবিতা কোট করে দিচ্ছি। এখন এই কবিতার যে প্রাসঙ্গিকতা, এইটা কি কোনোভাবে জাতিকে মানে ইতিবাচক প্রভাবিত করতেছে, নাকি আপনার কাছে মনে হচ্ছে যে না ওই আগের ধ্রুবক যেটা মানে আসবে যাবে, এটা আসলে কবিতার বাড়া কমার কোনো ব্যাপার নাই, মানে এটা কি কোনোভাবে প্রভাবিত করতেছে কিনা যে কবিতা যে আস্তে আস্তে মানুষের মাঝে ছড়া যাচ্ছে? না, আপনি যে কথাটা বলতেছেন যে প্লাকার্ডে বা ফেস্টুনে আমরা এখন হম। কবিতা ব্যবহার করছি, হ্যাঁ? কথাটা কিন্তু ব্যাপারটা এরকম না।
আমরা আসলে আজ থেকে 100 বছর আগেও আমাদের প্ল্যাকার্ডে, আমাদের ফেস্টুনে, আমাদের বিজ্ঞাপনে কবিতার ব্যবহার এখনকার চেয়ে আরো বেশি হয়েছে। আপনি যদি আজ থেকে 50 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়াল দেখেন, যদি কেউ যদি গবেষণা করে থাকে, আপনি যদি দেখে থাকেন, ওই কাগজপত্র যদি পাওয়া যায়, দেখবেন যে আরো আগে আমাদের নানি দাদিরা আমাদেরকে ছড়া, আমাদেরকে কবিতার মতো করে শ্লোক বলে বলে আমাদেরকে ঘুম পাড়াতেন। তো তার মানে কি? একদম একদম। মানে হচ্ছে, তারপর ধরেন যে খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এই যে প্রাচীন একটা কথা, হ্যাঁ। তারপরে আপনি দেখবেন খনার বচনগুলো কবিতা আকারে লেখা, হ্যাঁ। তো তার মানে কি? মানে হচ্ছে কবিতার যে ব্যবহারটা, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে কবিতাকে তার কনজিউমিং ব্যাপার নিয়ে আপনি কথা বলছেন, যে জি জি কবিতার একদম। ব্যবহারটা কোথায় যাচ্ছে। তো আপনি যদি জি জি চিন্তা জি। করে দেখেন, তাহলে আজকের চাইতে আজ থেকে 50 বছর আগেই বরং কবিতার ব্যবহারটা আরো বেশি ছিল। মানে ছিল এটা। যেমন আমি গত কয়েকদিন হলে একটা বিজ্ঞাপন দেখতেছিলাম ফেসবুকে, শক্তি চট্টোপাধ্যায়ের কিছু লাইন, বাটা জুতা কোম্পানি, সম্ভবত আপনার ধরেন 60-এর দশকের পরে, মানে তারা হচ্ছে ইয়ের শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার লাইন তারা ব্যবহার করছেন এই বাটা জুতা বিক্রি করার জন্য, হ্যাঁ। তো এখন প্রশ্ন হচ্ছে যে কবিতার যে ব্যবহারটা আন্দোলনে, সংগ্রামে, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যে মুক্তিযুদ্ধ, সেখানে সবচাইতে ভালো লিরিক লেখা হয়েছে। মানে ধরেন যে অত ভালো লিরিক এবং অত ভালো সুর, হ্যাঁ, এবং সেই সময়কার যে কবিতা, ধরেন শামসুর রহমানের কবিতা, হ্যাঁ, মানে প্রচুর কবিতা কিন্তু লেখা হয়েছে। এবং আমরা জানি যে জীবনানন্দ দাশ, তারপরে হচ্ছে নজরুলের, বিশেষ করে ধরেন নজরুলের যে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা, সেগুলো কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করত, এটা আমরা জানি, হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে তার মানে কি? মানে কবিতার যে ব্যবহার সেটা কিন্তু ছিল। মানে বিষয়টা এমন না যে আজকে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি কবিতা দিয়ে, আজকে আমরা দেয়াল লিখতেছি কবিতা দিয়ে, আজকে আমরা প্ল্যাকার্ড ফেস্টুন বানাচ্ছি কবিতা দিয়ে। আমার কাছে সেটা মনে হয় না। আমার মনে হয় যে এটা বাঙালির একটা আবহমান ধারায় আসলে। আমাদের পূর্বপুরুষরাও কবিতা ব্যবহার করেছেন, তাদের প্ল্যাকার্ডে, তাদের ফেস্টুনে, তাদের দেয়াল লিখনে, তাদের ছড়ায়, তাদের আমাদের দাদি নানিরা ব্যবহার করছেন, হ্যাঁ। আপনি খেয়াল করে দেখবেন যে আজ থেকে কয়েক বছর আগেও যখন চিঠি লেখার চল ছিল, তখন প্রেমিকেরা প্রেমিকাদের কাছে চিঠি লিখতো মানে কবিতার মতো করে, অন্তত 2-4 লাইন কবিতা থাকতোই, হ্যাঁ। তো এই যে ব্যাপারগুলো, তার মানে কি? মানে হচ্ছে কবিতার যে কনজিউমারের যে ব্যাপারটা আপনি বলছেন, সেটা আসলে এখন যেমন ছিল আগেও তেমনি ছিল। আমার ধারণা এখনকার চেয়ে আগে আরো বেশি ছিল। আমরা বেশি বরং ছিল। এখনই কম ব্যবহার করতেছি। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনি এটার সাথে দ্বিমত হইতে পারেন। না না, বুঝতে পারছি ভাই। আমি একটা ছোট্ট প্রশ্ন নেব, মানে এটার সাথে আপনি একমত না দ্বিমত, জাস্ট এটা আপনি ছোট কথা বলতে পারেন। সেটা হচ্ছে, মোস্তফা মোহাম্মদ মুশফিক বলতেছে যে রাষ্ট্র এবং সমাজ কখনোই ঠিক ছিল না, যখন আমরা প্রথমের দিকে বলতেছিলাম, যেটা আপনিও বলতেছিলেন। তো ঠিক নেই বলেই কবির কলম আসলে রাষ্ট্রের চরম মুহূর্তে সবচেয়ে ক্ষুধার মানে জায়গাটা নিয়েছে। এটার সাথে কি আপনি একমত? আসলে অ্যাস্থেটিক্যালি আমি এটার সঙ্গে একমত না। আচ্ছা, কেন? নিশ্চয়ই এটার একটা কারণ ব্যাখ্যা করা উচিত। সেটা হলো, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ধরেন যে ইনস্ট্যান্ট কোনো একটা অভিঘাত থেকে, কোনো একটা ইনসিডেন্ট থেকে, হ্যাঁ, যে কবিতাগুলো লেখা হয়, দেখা গেছে যে সেই কবিতাগুলোর যে শিল্পমান, সেই কবিতাগুলোর যে অ্যাস্থেটিক্স, তার যে নন্দনের যে সৌন্দর্য, সেগুলো আসলে কম হয়। কারণ হচ্ছে ওই কবিতাগুলো লেখা হয়েছিল হচ্ছে একটা দোতনা, একটা একটা ইনসিডেন্টের উপর বেস করে। মানে কোনো একটা ঘটনাকে আমাদের মধ্যে আমরা জারিত হতে সময়ই দেইনি আসলে, হ্যাঁ। যেমন ধরেন যে আপনি দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সবচেয়ে ভালো সিনেমাগুলো, সবচেয়ে ভালো উপন্যাসগুলো কি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন লেখা হয়েছে, নাকি দ্বিতীয় পরে। বিশ্বযুদ্ধের অনেক পরে গিয়ে দেখা যাচ্ছে যে একদম অদ্ভুত অদ্ভুত সব অ্যাস্থেটিক্যালি সব, মানে মারাত্মক সব সিনেমা তৈরি হচ্ছে, মারাত্মক সব পরে। সাহিত্য তৈরি হচ্ছে। তো যেটা হয় আসলে কি, যে আমরা আসলে ঘটনার কোনো অভিঘাত দ্বারা আক্রান্ত হই। তো ঘটনার অভিঘাত দ্বারা আক্রান্ত হলে যেটা হয় সেটা হলো,
শিল্পীর যে ব্যক্তিগত যে অ্যাস্থেটিক্সের যে দাড়িপাল্লাটা, যেই মেজারমেন্টটা, সেটাকে সে ছাড় দেয়। সেটাকে ছাড় দিয়ে সে জনমানুষের কাছে পৌঁছাবার জন্য, জনমানুষের কণ্ঠকে সে তার সাহিত্যে স্থান দেবার জন্য সে কি করে, সে ইনস্ট্যান্ট কিছু লেখা লিখে ফেলে। তো এই লেখাগুলো যেটা দেখা যায় যে কয়েকটা দশক পরে গিয়ে ওই লেখাগুলোকে আর খুঁজেই পাওয়া যায় না। যেমন ধরেন যে আমাদের মুক্তিযুদ্ধকালীন যে কবিতাগুলো লেখা হয়েছিল, সেই কবিতাগুলো সবগুলো কি ভালো কবিতা? তার সবগুলো কবিতাও কিন্তু এখন আমরা জানি না, টিকে নাই আর। মানে আমি কবিতার জায়গা থেকে বলছি, আমি কিন্তু আসলে মুক্তিযুদ্ধের যে সৌন্দর্য বা মুক্তিযুদ্ধের যে প্রয়োজনীয়তা, সেটা নিয়ে আমার কিন্তু কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, আমার দায় আসলে কবিতার কাছে। তো কবিতার জায়গা থেকে আপনি দেখবেন যে মানে আমার নিজের মতামত হচ্ছে এরকম যে অনেক ভালো কবিতা আপনি যদি মুক্তিযুদ্ধের কোনোটা সংকলন করেন, যদি কোনো ভালো কোনো কবি সংকলন করে, তাহলে সেই সংকলনে এরকম মোটা হওয়ার চান্স নেই। দেখা যাবে যে খুব কৃষকায় একটা চিকন একটা সংকলন হচ্ছে, যেখানে হচ্ছে শিল্পোত্তীর্ণ কবিতা থাকবে। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন যে যখন ধরেন হুমায়ুন আজাদ যখন কবিতা নিচ্ছেন, আপনার হচ্ছে বাংলাদেশের বা আপনার আধুনিক বাংলা কবিতা বলে উনি যে সংকলনটা করছিলেন, হ্যাঁ, সেই সংকলনে কিন্তু উনি অনেকেরই কবিতা নিচ্ছেন। খেয়াল করে দেখবেন যে হুমায়ুন আজাদ তো ধরেন মুক্তিযুদ্ধের সপক্ষে লোক, সেটা আমরা জানি। তো তারপরেও আপনি খেয়াল করে দেখবেন যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কবিতাগুলো লেখা হয়েছিল, সেখান থেকে বড়জোর 3 থেকে 4টা কবিতা উনি হয়তো রাখছেন। তাহলে উনি আর কবিতাগুলো কি করলেন, উনি সেগুলো রাখলেন না কেন? কারণ হচ্ছে হুমায়ুন আজাদের কাছে হয়তো মনে হয়েছে যে অ্যাস্থেটিক্যালি এই কবিতাগুলো সৌন্দর্য আসলে কবিতার দায়বদ্ধতার দিক থেকে হয়তো অতটা ভালো না। যেমন ধরেন নির্মলেন্দু গুণের হুলিয়া যে কবিতাটা আছে, এটা বেশ ভালো কবিতা। মানে এই কবিতা কিন্তু যে কোনো সময় এরা পড়া যাবে। এটা মুক্তিযুদ্ধের মানে পরেও পড়া যাবে, আজ থেকে হয়তো অনেক বছর পরে এই কবিতাটা পড়া যাবে। এটা অনেক ভালো কবিতা। তো এখন প্রশ্ন হচ্ছে এরকম কবিতার মধ্যে আসলে আমার মনে হয় রাত দিনের পার্থক্য আছে। তবে যদি ব্যাপারটা এমন হয় যে রাষ্ট্রের কোনো ধরেন যে কোনো একটা ইনসিডেন্ট ঘটে যাচ্ছে, রাষ্ট্রের কোনো দুর্দিনে কোনো কবি যদি শিল্পোত্তীর্ণ কবিতা লিখে ফেলতে পারেন, তাহলে কিন্তু সেটা টিকে যাবে। সেটা শুধু রাষ্ট্রের প্রয়োজনে না, সেটা কবিতার প্রয়োজনে এই কবিতাটা টিকে থাকবে। তো কবিতার আসলে প্রয়োজনটা কবিতার কাছে, রাষ্ট্রের কাছেও না, সময়ের কাছে না, কারোর কাছেই না। আমার ব্যক্তিগত মতামত এটা। আমার সঙ্গে অনেকেই দ্বিমত হইতে পারেন। তা ভাই, এখানে আমার একটা প্রশ্ন আছে কবিতা টেকা নিয়ে বা শিল্প উত্তীর্ণতা নিয়ে। প্রথম কথা হচ্ছে, শিল্প উত্তীর্ণতা নিয়ে তো অনেক মানে পুরনো আলাপ যে শিল্প কারে বলে। আপনার কাছে যেটা শিল্প উত্তীর্ণ আমার কাছে নাও মনে হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে হ্যাঁ, নিশ্চয়ই। বা যেটা আমি আপনার কাছে খেয়াল করছি, ধরেন আমি কি আপনার কোনো কবিতা সম্পাদনা করতে পারি? আমার কাছে মনে হয় এটা আপনি ততটা মানে কম পছন্দ করেন কিছুটা, যে আমি আপনার কবিতা সম্পাদনা করবো বা আমি আপনার থেকে একটা কবিতা চাইলাম, সেই কবিতাটা আমি আপনার কিছু আমার কাছে মনে হলো যেটা মানে একটু সেন্সরশিপ আছে, একটু কাটাছেটা করবো, সেটা তো আমার মনে হয় না আপনি পছন্দ করবেন। এটা কেন করবেন? আমার কাছে তো মনে হতে পারে এটা শিল্পোত্তরণ কবিতা একটু বাধার সম্মুখীন হচ্ছে। মানে সম্পাদনাটার ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আচ্ছা, মানে সম্পাদনার জায়গা থেকে যে কথাটা বললেন, সেখানে আমার আসলে কিছু অবজারভেশন আছে, আমি একটু বলি। সেটা হলো যে আমার যে প্রথম কবিতার বইটা বা আমার যে কয়টা বই অলরেডি বের হয়ে গেছে, এই কবিতাগুলো এই কবিতার পাণ্ডুলিপিগুলো কমপক্ষে 4 থেকে 5 জনের, মানে 4 থেকে 5 জন এই কবিতাগুলোকে পাণ্ডুলিপি দেখছেন, কাটাকাটি করছেন, অনেক ধরনের পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ আমি কিছু প্রচুর লাইন বাদ দেওয়া হয়েছে। তার মানে সম্পাদনা নিচ্ছি না দাদা, তবে আমি যার তার সম্পাদনা নেব না। মানে যার প্রতি আমার আমার অ্যাস্থেটিক্স বা আমার নন্দন, যার প্রতি আমার ঈমান আছে, যে আমি বিশ্বাস করি যে না, তার কবিতার সেন্স বা সে আমার কবিতার প্রতি সঠিক বিচার করতে পারবে, মানে এই ধরনের লোকের কাছে কিন্তু মানে আমার পাণ্ডুলিপি যায়, এবং আমার পাণ্ডুলিপি তারা মানে এডিট করেন, এবং আমাকে কিন্তু তারা জানান যে এখানে এটা চেঞ্জ করা উচিত, এটা বাদ দেওয়া উচিত, এবং আমি কিন্তু সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করি। সুতরাং কবিতার যে এডিট হয় না ব্যাপারটা তা না আসলে। হ্যাঁ, কবিতা
করা উচিত না। যেটা শব্দ চেঞ্জ করে দিলেন আপনার নিজের মতো করে, এটা করবার অধিকার আপনার নাই। আপনি বড় জোর আমাকে বলতে পারেন যে রুবাইত ভাই আপনি এই শব্দ হলে এটা ঠিক আছে, কিন্তু ধরেন যে একটা মানে কোনো কোনো রকম কোনো কথাবার্তা, সুতরাং ওই ধরনের সেন্সরশিপ আমি বিশ্বাস করি না। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে ভাই আমরা একটু আরেকটা সহজ ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে আপনার সাথে আমার যখন লাইভের আগে কথা হচ্ছিল, সেটা আপনি বলতেছিলেন যে আসলে কবিতা হয়তো ভালো লাগে আপনার, কিন্তু কবিতা নিয়ে আলাপটা আপনি তেমন পছন্দ করেন না, মানে কবিতা নিয়ে বিস্তারিত সেমিনার, এবং মাঝে মাঝে দেখছি আপনি এটা নিয়ে বেশ স্যাটায়ারও করেন। কিন্তু আপনার কি মনে হয় না যে যেই লোকটা আপনার মতো সেন্স নাই বা আপনার মতো কবিতা লেখে না, তার কবিতা সম্বন্ধে জানার অধিকার আছে? মানে ধরেন আপনার একটা বই আমি পড়তেছি, বুঝলাম না, এখন এটা নিয়ে যদি আলোচনা হয় অনেক বেশি বেশি, তাহলে তো আমার বোঝা সম্ভব বেশি। এটা আপনার অপছন্দ বা একটু কম পছন্দ করার কারণটা কি? রুবায়েত ভাই, আমি না আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি কি মাইক্রোফোনটা একটু মানে এখনো শুনতে পাচ্ছি না ভাই, আপনি একটু খুলে আবার লাগাবেন কষ্ট করে ইয়ারফোনটা। শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, আগে একটু প্রবলেম করতেছিল, বলেন। ও আচ্ছা, হতে পারে। তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার নিজের কবিতা নিয়ে আমি আসলে কথা বলতে আগ্রহী না। মানে আগ্রহী না কি কারণে, সৈয়দ মুস্তফা আলীর একটা কথা আছে এই টাইপের যে আমার ছেলে মেয়েদেরকে আমি দেখাইতে পারি, কিন্তু এরা কিভাবে জন্ম নিয়েছে এই জন্মের প্রক্রিয়াতে আমি দেখাইতে পারি না। তো এখন মানে আমার কবিতা নিয়ে আমি আসলে কবিতাকেই সামনে উপস্থাপন করতে পারি, যে দিস ইজ মাই পোয়েম। এখন প্রশ্ন হচ্ছে যে এই কবিতা কিভাবে লেখা হয়েছে, এই কবিতার ভিতরে আসলে কি বলতে চাচ্ছি আমি, মানে এই যে মাস্টারি সুলভ আচরণ, এটা আমার পক্ষে সম্ভব না, বা আমি এটা করতে চাই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কবিতা লিখি, মানে কবিতা বিষয়ক আলোচনার ব্যাপারে হয়তো আমি দক্ষ না, সেটাও আমার এক ক্ষেত্রে মনে হয়। যেমন ধরেন যে আপনারা আপনি দেখছি যে আজম ভাইকে নিয়ে আসছিলেন, মানে ওনারা আসলে কবিতা নিয়ে কথা বলবেন, মানে ওনারা আসলে কবিতার কলকব্জা সম্বন্ধে অনেক জানেন, ওনারা নৃতত্ত্ব জানেন, ওনারা সমাজ জানেন, তারপর হচ্ছে ইতিহাস জানেন, তার বিবর্তন জানেন, ওনারা অনেক কিছু জানেন। এবং ওনারা আসলে ধরেন যে বলবার মতো যে অ্যাবিলিটি সেটা ওনাদের আছে। আমার যেটা মনে হয় কি যে আমার আসলে এটা নাই, তো সুতরাং যেটা আমার নাই মানে সেটা আসলে করতে গিয়ে পাবলিককে সেই ঝামেলায় ফেলে লাভ নেই। তবে হ্যাঁ, কিছু ব্যাপার আছে এরকম যে আমার কবিতা নিয়ে আলোচনা হলে আমি সেটাকে খারাপ চোখে দেখি, ব্যাপারটা এমনও না। তবে তার চেয়ে বেশি হয় কি, ধরেন একজন পাঠক কবিতাটা পড়ে বা একটা কবিতা পড়ে যখন বলে যে ভাল লাগছে বা মন্দ লাগছে, সেটা বরং আমাকে বেশি হ্যাপি করে তাত্ত্বিকদের আলোচনার চাইতে। কারণ আমার যেটা মনে হয় কি জানেন, যে তাত্ত্বিকরা কবিতাকে বাঁচায় রাখে না, কবিতাকে বাঁচায় রাখে কোনো রকম ভাবে পাঠক। তো একটা পাঠক যদি একটা পাঠকের মধ্যে একটা পাঠকের মগজে যদি আমার কোনো লাইন চিরজীবনের জন্য ঢুকে যায়, তাহলে আমি তো অমর হয়ে গেলাম, তাত্ত্বিকরা আমাকে অমর বানাতে পারবে না। তো সুতরাং তত্ত্বের চাইতেও বা তাত্ত্বিকদের চাইতেও সাধারণ মানুষের কবিতা সংক্রান্ত যে উচ্ছ্বাস বা যে মন্দ লাগা, সেটা আমার কাছে মানে আমাকে বেশি টাচ করে। ভাই, আপনি আমার একটা প্রশ্নের উত্তর মনে হয় নাকচ করে দিছেন, মানে যেটা আমি করতে চাচ্ছিলাম। আপনি বলতেছিলেন যে কবিতা কেমনে হয়েছে এই বিষয়ে আপনি কথা বলতে তেমন আগ্রহী নেই, কিন্তু আমি আমার একটা প্রশ্ন ওইভাবে করতে চাইছিলাম, সেটা হচ্ছে আসলে একটা কবিতা লেখার আয়োজনটা আসলে কিভাবে হয়? মানে ধরেন আমরা যখন কথা সাহিত্য নিয়ে কাজ করি বা ওটা নিয়ে আলোচনা করি, তখন দেখি যে মানে একটা মানে গল্পের একটা প্যাটার্ন আছে, যে আমার একটা প্লট আসছে, প্লটটাকে আমি আউটলাইন করার চেষ্টা করি। কিন্তু কবিতা তো পুরো ডিফারেন্ট। মানে আমি কিন্তু একটা গল্প বা উপন্যাস করার সময় যেসব কাজ করব, কবিতা কিন্তু সেই কাজটা করা যায় না। কবিতায় কিন্তু ওই গল্পের মতো বলা যায় না প্রথমে এই কাহিনী আসবে, দ্বিতীয় এই কাহিনী আসবে। তো আসলে আপনার কাছে কি মনে হয় একটা কবিতা আসলে ভাবনা থেকে কবিতা হওয়া পর্যন্ত আসলে কি কি জায়গা করে?
আচ্ছা, প্রথমেই বলে নিই যে এক একজনের কবিতা লেখবার প্রসেস একরকম। মানে আমি যে প্রসেসের কথা বলবো সেটা হয়তো আরেকজন কবির সঙ্গে ম্যাচ করবে, ব্যাপারটা এমন না, করতেও না পারে, নাও বুঝতে পারে। পেরেছি। হুম, আচ্ছা, তো আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আমি আসলে সর্বপর্যায়ে মানে সর্বমুহূর্তে আমি কবিতা লিখতে পারি। মানে ধরেন যে আমি বাসে বসে আছি, কবিতা লিখতে পারি, রিক্সায় বসে আছি কবিতা লিখতে পারি, রাস্তায় হাঁটতেছি আমি কবিতা লিখতে পারি, আমি ছাত্র পড়াচ্ছি আমি তাও কবিতা লিখতে পারি। মানে আমার যে ব্যাপারটা হয় সেটা হলো আমি যে কোনো মুহূর্তে আমি কবিতা লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে লিখি। আহ, আমি আসলে যে কাজটা করি সেটা হলো যে আমার একটা রুটিন ছক থাকে যে আমি আজকে লিখব। মানে ব্যাপারটা এরকম না যে আমার মাথায় একটা কবিতা নক করতেছে, এবার আমি কবিতা লিখবো, তা না। আমি আসলে আগে থেকে ঠিক করে রাখি যে অমুক তারিখে আমি কবিতা লিখব। ধরেন যে আজকে হচ্ছে 14 তারিখ, তো আমি যদি মনে করি যে আগামী 17 তারিখে আমি কবিতা লিখবো, ঠিক 17 তারিখে আমি একটা কবিতা লিখবো। এখন প্রশ্ন হচ্ছে সেই কবিতাটা ভালো হবে না মন্দ হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু লিখতে আমি পারবো। মানে এই কনফিডেন্সটুকু আমার আছে। তবে হ্যাঁ, কিছু কিছু কবিতা আমরা আয়োজন করেই লিখি। যেমন আপনাকে আমি ট্যাগ করছিলাম, আমার একটা কবিতা ছিল যে জি বৃহস্পতিবার জি। নামে আমার একটা কবিতা আছে। এটা দীর্ঘ কবিতা। পড়েছি। তো যেহেতু এটা দীর্ঘ কবিতা, সুতরাং এটা আমি একদিনে লিখিনি, এটা আমি কয়েকদিনে লিখছি। তো এটা লেখার জন্য কিন্তু আমাকে আয়োজন আগে থেকে করে রাখতে হয়েছে যে আমি এই ছন্দে এই প্যাটার্নে একটা কবিতা লিখব। এবং আপনাকে আমি জানাই রাখতেছি যে ওই প্যাটার্নে এবং ওই ছন্দে সম্ভবত আমার কবিতাটাই সবচেয়ে দীর্ঘ কবিতা বাংলা সাহিত্যে। মানে ওই ওই প্যাটার্নে আর কি, ওই প্যাটার্নে এত বড় কবিতা লেখা হয়নি সম্ভবত, আমি আমার যদি ভুল না হয় আর কি। ভুল হলে কেউ ধরে দিলে সমস্যা নেই। তো এখন আচ্ছা আচ্ছা। ওইটা হচ্ছে ওইটা হচ্ছে আমি একটা ফর্ম কিন্তু ঠিক করে রাখছিলাম যে আমি এই ফর্মেই লিখবো। তা আমার ফর্মটা কিন্তু আগে থেকেই ঠিক করা। মানে ওইটার ফর্ম ছিল সম্ভবত এরকম যে প্রথমে একটা 2 মাত্রার একটা অতি পর্ব থাকবে, তারপরে 4 মাত্রার একটা পূর্ণ পর্ব থাকবে, এরপরে 2 মাত্রা একটা অপূর্ণ পর্ব থাকবে। মানে এই যে প্যাটার্নটা আর কি, মানে এই ম্যাথমেটিক্সটা কিন্তু ওখানে আমার আগে থেকে করে রাখাই ছিল। তার মানে কি, মানে একজন ঔপন্যাসিক যেভাবে প্যাটার্ন ঠিক করে রাখতেছেন, একজন কবিও কিন্তু তার ফর্মটা ঠিক করে রাখতে পারেন। সেটা খুব একটা সমস্যার ব্যাপার না। তবে একটা ব্যাপার আমরা জানি না, সেটা হলো প্রথম লাইন লেখার পরে দ্বিতীয় লাইনটা কি লেখা হবে এটা কিন্তু সত্যি আমরা জানি না। আমি জানি না, অন্য কেউ জানলে জানতেও পারে, কিন্তু আমি জানি না যে আসলে একটা কবিতা আমি কোথায় গিয়ে শেষ করব, কিভাবে শেষ করব, মাঝখানে আমি কি লিখবো, তারপরে কি লিখবো, মানে তারপরে কি আসবে না আসবে, এগুলো নিয়ে আসলে আমি কিছু জানি না। লিখতে থাকি, একসময় মনে হয় যে ঠিক আছে আর দরকার নাই, হয়তো ছেড়ে দিচ্ছি। যেমন আমার হচ্ছে পানাহ নামে একটা কবিতা আছে, আমার নিজের খুব প্রিয় কবিতা এটা। তো এটা হচ্ছে আপনার আহ, কত প্রায় 210 লাইনের মতো কবিতা। তো এটা যে প্যাটার্নে লেখা কবিতা, সেই প্যাটার্নও সম্ভবত সবচেয়ে বড় কবিতাটা আমার। তো এখন প্রশ্ন হচ্ছে এই কবিতাতে আমি কোরআনের 5টা আয়াত ব্যবহার করেছিলাম, এবং আমাকে কিন্তু অনেক খোঁজাখুঁজি করে ওই 5টা আয়াত উদ্ধার করতে হয়েছে। কারণ ওই 5টা আয়াত বাংলা ছন্দের যে প্যাটার্ন, সেই প্যাটার্নের মধ্যেই ছিল। মানে আরবি কিন্তু বাংলা ছন্দের প্যাটার্নে ছিল ওগুলো, সুতরাং ওগুলো আমাকে খুব কষ্ট করে আবিষ্কার করতে হয়েছে। তো এই যে ধরেন আমি ওগুলো ইউজ করবো, আমি কিন্তু আগে থেকে রেডি করে আসছি যে এটা আমি এইভাবে এইভাবে কাজ করব। সো বিল্ডিংটা যেটা মানে ফরমেশন যেটা, সেটা আসলে ঠিক করে রাখা যায়, রাখা যায় না তা না। তবে ফরমেশন ঠিক না করে রাখলে সুবিধাটা হয়তো আরো বেশি হয়, অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়। এই তবে আমি যে কোনো মুহূর্তে কবিতা লিখতে পারি আর কি, এখন এটা নিয়ে আমার কোনো টেনশন হয় না কখনো। ধরেন আমি হয়তো 2 মাস 3 মাস কবিতা লিখতেছি না, এটা নিয়ে কিন্তু আমার কখনোই মনে হয় না যে আল্লাহ 3 মাস হলে আমি লিখতেছি না। আমার তখন মনে হয় কি যে আচ্ছা 3 মাস আমি লিখতেছি না, আমি ইচ্ছে করে লিখতেছি না, আমি চাইলে হয়তো আবার লিখবো। মানে এই ব্যাপারটা মানে হয়তো মানে আল্লাহ আমার ভিতরে ইনবিল্ট করে দিচ্ছেন আর কি, যে না আমি চাইলে পারি। এটা আসলে আমার ব্যাপার না, এটা উপরওয়ালারই ব্যাপার আর কি। দারুণ বলছেন। আমি ওই বড় ছোট সাইজ নিয়ে একটা জিনিস মাথায় আসছে, সেটা আমি আপনার বলবো, কিন্তু একটা প্রাসঙ্গিক প্রশ্নই বলা চলে। প্রশ্নটা আপনার একটু দেখাই যে কাজী ওয়ালিউল্লাহ লিখছে যে, একটা প্রশ্ন করে ফেলি যে আসলে 50 বছর আগে লেখা একটা কবিতা এখনো মানুষের কাছে জনপ্রিয়। এর মধ্যে আবার দেখা যায় যে কেউ কেউ বলতেছে কবিতাটা আসলে দুর্বল হয়ে গেছে বা এরকম কিছু একটা, কিন্তু একই সাথে তো মানে মানুষ বলতেছে দুর্বল আবার জনপ্রিয়। মানে এইটা নিয়ে আপনার ভাবনাটা আসলে কি? কিন্তু হয়। না, একই সঙ্গে একটা জিনিস দুর্বল এবং জনপ্রিয় তো হইতেই পারে।
যেমন ধরেন কেমনে হইতে আমি পারে? নাম ধরেই বলি, ধরেন যে সাদাত হোসেনের যে উপন্যাস, হ্যাঁ, একই সঙ্গে দুর্বল এবং একই সঙ্গে জনপ্রিয়, এবং ডেফিনেটলি আমার কাছে এগুলো দুর্বল বলেই মনে হয়। এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, মানে এই কথাটা আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো এই কথা, সমস্যা নেই। তো দুর্বল কবিতা একই সঙ্গে জনপ্রিয় হইতেই পারে, সেটা কোনো ব্যাপার না। মানে এটা যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হলো কি, যে কি ধরনের সোসাইটি সামনের দিকে আগাচ্ছে। যেমন ধরেন আপনাকে আমি খুব সহজ উদাহরণ দিচ্ছি, বাংলাদেশের সোসাইটি যদি বাংলাদেশের যে কালচার তার উপর বেস না করে যদি ফরাসি কালচার আগাইতে থাকে, তাহলে আমাদের এখানে দেখা যাবে কি বোদলেয়ার বা র্যাবো বা ভার্লেন, মানে এই ফরাসি কবিতার যে কবিরা যারা বড় বড় সব কবি, ওই টাইপের কবিতা যারা বাংলায় লিখছেন, তারা দেখা যাবে কি যে এই অঞ্চলে বেশি জনপ্রিয় হয়ে গেছে। এবং আমাদের অঞ্চলের যে কবিতা সেগুলোকে হয়তো বলা হবে কি যেগুলো ব্যাকডেটেড কবিতা, এই কবিতাগুলো আসলে মানে এগুলো এখন আর চলে না। তার মানে হচ্ছে আপনার সোসাইটি কোন দিকে আগাচ্ছে। আপনার সোসাইটি যদি এমন হয় যে বাংলাদেশের কালচার নিয়ে আপনার সোসাইটি আগামী 100 বছর সামনে আগাচ্ছে, তাহলে দেখবেন যে আমাদের এখানকার যে একদম মাটির যে কবি, ধরেন আমরা যদি বলি যে জসিমউদ্দিনের কথা বলি, আমরা যদি আল মাহমুদের কথা বলি, হ্যাঁ, মানে আরো আরো কবিদের কথা আমরা বলতে পারবো, তারা দেখবেন যে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে। কিন্তু যদি কোনো কারণে আমাদের সোশ্যাল স্ট্রাকচার ভেঙে পড়ে, আমাদের সোশ্যাল স্ট্রাকচার যদি দেখা যাচ্ছে লন্ডনের মতো হচ্ছে, বা আমাদের সোশ্যাল স্ট্রাকচার হয়ে যাচ্ছে নিউ ইয়র্কের মতো, আমাদের সোশ্যাল স্ট্রাকচার হয়ে যাচ্ছে প্যারিসের মতো, তাহলে কিন্তু আসলে ওই কবিতাগুলো আমাদের কাছে মনে হবে কি জানেন, এক ধরনের স্মৃতির বস্তু, যে এক সময় আমরা এই ধরনের লেখা হইতো। এবং সেই ব্যাপারগুলো যে ঘটেনি তাও কিন্তু না। আপনি যদি খেয়াল করে থাকবেন যে দেখবেন যে আমাদের 30-এর যে কবিরা, আমাদের 30-এর কবিদের মধ্যে দেখবেন যে বাংলা অঞ্চলের কবিতা লেখার চাইতেও অনেক বেশি তারা হচ্ছে বৈশ্বিক হতে চাইছেন, অনেক বেশি তারা মানে গ্লোবালাইজ হতে চাইছেন। তারা তারা আসলে ইয়েটস থেকে ধার করছেন, তারা হচ্ছে টিএস এলিয়ট থেকে ধার করছেন, তারা র্যাবো থেকে ধার করছেন, তারা ভের্লিন থেকে ধার করছেন, তারা বোদলেয়ার থেকে ধার করছেন, এরকম আরো আরো অনেক নাম বলা যায়। প্রশ্ন হচ্ছে তারা কিন্তু চণ্ডীদাস থেকে খুব কমই ধার করছেন, তারা বিদ্যাপতি থেকে খুবই কমই ধার করছেন, তারা রবীন্দ্রনাথ থেকে খুবই কম ধার করছেন। কিন্তু আমরা যদি ধরেন এই ব্যাপারগুলো নিয়ে যদি সামনে আগাই, তাহলে আসলে আমাদের সোসাইটি কিরকম হবে তার উপর বেস করবে আসলে কোন কবিতা দুর্বল বা কোন কবিতা গৌণ। ওই যে আমি বললাম যে এগুলো ডিপেন্ড করে আসলে, মানে আপনার সোসাইটি, আপনার সোশ্যাল স্ট্রাকচার কিরকম হবে তার উপরে আসলে আমরা রায় দেওয়া শুরু করব যে আসলে কি হতে যাচ্ছে। এখন ধরেন যে আমি গ্রামের কবিতা লিখলাম, কিন্তু আজ থেকে 2500, মানে আজ থেকে দেখা যাবে 200 বছর পরে এখানে গ্রাম বলে কিছুই নাই। তখন হয়তো আমার কবিতাগুলোকে দেখা হবে কি জানেন, যেটা প্রত্নতাত্ত্বিক ব্যাপার, যে আমাদের গ্রামগুলো আগে এরকম ছিল। তারা কিন্তু ওই ফিলটা পাবে না। যেমন ধরেন যে ট্রেনে যাওয়ার সময় যেরকম শহরের ছেলে মেয়েরা যেমন ধান ক্ষেত দেখে আর কি, যা ধান ক্ষেত বা কি সুন্দর ফাইন, হ্যাঁ, ব্যাপারটা ওইরকম হইতে পারে। তবে গৌণ কবিরা টিকে থাকে, হ্যাঁ থাকতেই পারে, স্বাভাবিক, থাকে না কেন, থাকতেই পারে। ধরেন যে প্রচুর গানের লিরিক মানুষের মধ্যে আছে না, যেগুলো আসলে কোনো লিরিকই না আসলে, কিন্তু মানুষ তো ঠিকই শোনে, কি করবে না, এটা মানুষের রুচির ব্যাপার। আর আমার ক্ষেত্রে যদি আপনি বলেন যে আপনি ব্যাপারটা কিভাবে দেখেন, আমি বলবো যে হ্যাঁ, সোশ্যাল মানে সোসাইটির স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হয় তার উপর আসলে ব্যাপারটা ডিপেন্ড করে। মানে এটা আসলে আমার পক্ষে এটা অ্যান্সার দেওয়া খুব মুশকিল। আপনি যে বিষয়টা বলছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে, মানে আমি একটা মন্তব্য করি, সরি ভাই, সেটা হচ্ছে ওই হ্যাঁ নিশ্চয়ই। গানের ব্যাপারটা তো একটু আলাদা, কারণ হচ্ছে গানে তো মিউজিক টিউজিকের একটা ব্যাপার থাকে, কিন্তু মনে করেন খুব ইম্পর্টেন্ট। আর আচ্ছা, কিন্তু কাজী ওয়ালিউল্লাহ ভাই বলতেছে, আমরা তার প্রশ্নটা পুরোটা পড়িনি, সরি ভাই, আমার স্ক্রিনটা ছোট, এই জন্য পুরোটা পড়তে পারিনি। আমি আপনার বড় ছোট সাইজের প্রশ্ন করবো, কিন্তু তার আগে আমার পছন্দের একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে আহ এটা কে লিখেছে? আব্দুস সামাদ, তিনি লিখেছে, একটা কবিতার ব্যাখ্যা কি একটাই হয়, যে কবি লিখছে, নাকি পাঠক যেরকম ভাবতেছে এরকম হয় আর কি? মানে কবিতার আসলে কয়টা ব্যাখ্যা থাকতে পারে? আচ্ছা, কবিতা কিন্তু আসলে কবির না, মানে কবিতা লেখা হয়ে যাওয়ার পরে সেটা আসলে পাঠকের। সো পাঠক যেই মিনিংটা নিজের মনে করেন সেটাই আসলে ওই কবিতার অর্থ। মানে ভাই আমি আপনাকে একটু ইন্টারফেয়ার করি, এটা কি ভুল হইতে পারে না? কেননা আপনি ধরেন একটা শব্দ ব্যবহার করছেন, যে শব্দটা আমি জানি না, মানে সেই শব্দটা আমি একটা ভুল ভাবে চিন্তা করে নিলাম, এটা কি ভুল চিন্তা হইলো না? না, ওইটা তো চিন্তার ভুল না, ওইটা শব্দের ভুল।
মানে চিন্তার ব্যাপারটা তো আলাদা রকম, চিন্তা একটা প্যাটার্ন নিয়ে হাজির হয়, একটা শব্দের ভুল হতেই পারে, এটা আমাদেরও হয়। হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা কিন্তু এমন হতে পারে যে আমি একটা শব্দ ব্যবহার করছি কবিতায় যার অর্থ আসলে আমি জানি না, হতেই পারে, কিন্তু এটা অস্বাভাবিক কিছু না, আমার কবিতার ক্ষেত্রে এরকমটা হয়েছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে কবিতা আসলে ধরেন যে কিছু কবিতা আছে যেগুলোর ব্যাখ্যা আসলে একই রকম, যেমন ধরেন যে অনেক আগের কবিতা যেগুলো হয়তো আজ থেকে ধরেন 200 বছর আগে যে কবিতাটা লেখা হয়েছে, সেই কবিতাগুলোর দেখা যাবে কি, যেগুলো ধরেন যে কাহিনীমূলক কবিতা, হ্যাঁ, যে কবিতাটা আসলে কোনো না কোনোটা বিবৃতি দেয়, কোনোটা আখ্যান বলে, সেই কবিতার ব্যাখ্যা কিন্তু আসলে একটাই, মানে যে ধরনের আমরা মনে করে নিচ্ছি ওই ধরনের ব্যাখ্যায়। কিন্তু আজকে যে কবিতাটা লেখা হচ্ছে সেই কবিতার কিন্তু আমার ধারণা ব্যাখ্যা আসলে একটা না, একটা কবিতার নানান ধরনের লেয়ার থাকে। বিশেষ করে আমি আমার নিজের কবিতার ক্ষেত্রে বলি যেটা, সেটা হলো যে আমার কবিতার মিনিং আসলে হয়তো আমি নিজেও ঠিক মতো জানি না। আমার কবিতার মিনিং তাই যা পাঠকের কাছে ধরা দেয়। সো পাঠকের কবিতা হিসেবে পাঠক যা ফাইন্ড আউট করেন আসলে ওই কবিতার ব্যাখ্যা ওইটাই। কারণ আমি আপনাকে বলি, আজকে হয়তো আপনি আমাকে পাচ্ছেন, আপনি আমাকে ইনবক্সে বা ফোনে জিজ্ঞেস করলেন, ভাই এই লাইনটা আপনি কি মিন করছেন, আমি হয়তো বলে দিচ্ছি, কিন্তু আগামী দিন তো আমি থাকবো না, আমি মরে যাবো। আমি মরে যাওয়ার পর আমার এই ব্যাখ্যাটা কে দেবে? পৃথিবীর সব কবিরাই মরে যাবে, এবং আগেকার কবি সব মরে গেছেন, তাদের কবিতাগুলো আমরা কিভাবে পড়ি? আমরা কি তাদের কাছে ব্যাখ্যা দাবি করি? তা না, কিন্তু আমরা ব্যাপারটাকে যেভাবে ফিল করি, যেভাবে মিনিং, আমরা যেভাবে মানে মিনটাকে করতে চাই, আমরা কিন্তু সেই মিনিংটা করে নিই। হ্যাঁ, আসলে এই প্রশ্নটা আসে কেন? এগুলো হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা। সেটা হলো যে আমাদের শিক্ষকেরা বলছেন কবি এখানে কি বুঝাইতে চাইছেন, ওইটা আসলে উত্তর লেখা উচিত যে কবি এখানে আসলে আপনার মাথা বুঝতে চাইছে। হ্যাঁ, ওটা আপনি যা বুঝছেন তাই বুঝতে চাইছেন। এই যে কবি বুঝতে চাইছেন, আসলে কবি কি বুঝতে চাইছেন এটা আসলে খুব জরুরি না। পাঠক, প্রশ্নটা এরকম হলে ভালো হইতো যে পাঠক হিসেবে আপনি এই কবিতাটার অর্থ কি মিন করতেছেন সেটা বলেন। আসলে এটাই হচ্ছে কবিতার মিনিং। কবি আসলে কিছু বুঝায় না। কবি যে কবিতাটা এখন লেখে তার কাছে এখন যে মিনিংটা থাকে, মানে 100 দিন পরে ওই কবিতার মিনিং কবির কাছে উল্টাপাল্টা লাগতে পারে। সো আচ্ছা পাঠক যে আচ্ছা। মিনিংটা বের করেন সেটাই আসলে কবিতার মিনিং, আমার তো তাই মনে হয়। আচ্ছা আচ্ছা, ভাই, আমি আমাদের আপনাকে কাছে না এখানে অনেক একটু হ্যাঁ প্লিজ মানে বলেন বলেন ভাই। আপনার একটু একটা লাইন বলি, মানে সেটা হলো নজরুলের একটা লাইন আছে যে এরকম, যে কি লিখি ছাই মাথা ও মুন্ডু, নিজেই কি বুঝি তার কিছু। নজরুল বলছেন কিন্তু। সো বুঝতে পেরেছি আমাদের বুঝতে পেরেছি। বোঝাবুঝিটা বড় না, বড় বড় বুঝতে হলো পাঠকের। আচ্ছা ভাই, আমি আসলে আমার প্রশ্ন হারায় ফেলবো এতগুলো প্রশ্ন করতে গেলে। সেটা হচ্ছে বড় ছোট কলেবর নিয়ে আমার একটা খুব মানে মানে খুবই কনসার্ন নিয়ে একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে আপনার কবিতায় আমি যেটা খেয়াল করি, ধরেন আপনার এক লাইনের একটা কবিতা আছে যেটা আমার খুব পছন্দ, আমি একটু বলি। প্রতিটা সিএনজিতেই মনে হয় চলে যাচ্ছে শারমিন। এটা তো এক লাইনের কবিতা, তাই না ভাই? আমি যদি ভুল না বলি। হ্যাঁ হ্যাঁ, আবার এক লাইন, এক লাইন। আবার ধরেন আমি ঘন ঘর এমন ঘন ঘর ফেস্টিভ্যাল যেটা পড়তেছিলাম, আমার হাতে এখনো আছে। এই বইতে একটা লাস্ট যে কবিতাটা, খুব সম্ভবত নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এই কবিতাটার লাইন আমি গুনলাম 270টার মতো, একটা কবিতার লাইন। তো আপনি কি আচ্ছা, বুঝতেছেন? মানে আপনি আপনি একটা কবিতা লিখতেছেন এক লাইন, আবার একটা কবিতা লিখতেছেন 270 লাইন। মানে এটা কি কোনোভাবে আপনাকে কি কোনোভাবে প্রবলেমেটিক করে কিনা, অথবা আপনার কি মনে হয় না যে 270 লাইনটা এক লাইনে আনা যেত, বা 10 লাইনে আনা যেত, বা 10 লাইনেরটা 270 লাইনে লেখা যেত? মানে কেন আসলে এত বড় ছোট হওয়ার ইটা, কেন আসলে কলেবরের এরকম বৈচিত্র্যতা কেন? আচ্ছা, এইটা ভালো প্রশ্ন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা তো কবিতা, মানে কবি হিসেবে আমাদের সক্ষমতার পরিচয় দিতে চাই। ধরেন যে আহ, আমি শুধু শুধু ছোট ছোট লাইন লিখতে পারি। কেউ যদি আমাকে আজ থেকে 10 বছর পরে বলে যে হাসান রুবায়েত আসলে এমন কবি যে আসলে এক লাইনে ভালো লাগে, এক লাইন লিখলে খুবই ভালো লাগে, একটু বড় লিখতে গেলে সে হারায় যায়। এই যে সক্ষমতা যে জায়গাটা, হ্যাঁ, যে আমি একটা বড় কলে পরে আমি কিছু লিখতে পারি। আপনাকে আমি এই মুহূর্তে একটু মনে করে দিই, সেটা হলো যে আমার একটা কবিতার পাণ্ডুলিপি আছে, যেটা একটা কবিতা 17,000 শব্দে লেখা। My তো God. এখন প্রশ্ন হচ্ছে যে একটাই মাত্র কবিতা যেটা 17,000 শব্দে লেখা। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা বড় ছোট কেন করি? প্রথম কথা হচ্ছে এটা বড় ছোট করার পেছনে আমার যেটা প্রথম দিকে যে ধারণাগুলো ছিল
সেগুলো হচ্ছে যে আমাকে নানান কিসিমের লেখা লিখতে হবে, ছোট বড় মাঝারি, বড় কলেবরে, ছোট কলেবরে, মিডিয়াম কলেবরে লিখতে হবে। কারণ হচ্ছে যে শুধুমাত্র একই টাইপের লেখা আসলে এক ধরনের বোরিং ব্যাপার। মানে ধরেন যে খালি এক লাইন লিখে যাচ্ছি বা খালি 10 লাইন লিখে যাচ্ছি, তো বোরিং ব্যাপার। তা আপনি যখন বৈচিত্র্য যদি না পান, একটা টেক্সট আপনি পড়তেছেন, আপনার কাছে মনে হচ্ছে কি না এর ভিতরে আসলে ভ্যারাইটি কম, ভার্সিলিটি কম, মানে ভার্সিটালিটি এর ভিতরে কম, তখন কিন্তু আপনি আমার সক্ষমতায় প্রশ্ন তুলবেন। মানে আপনি না তোলেন, আরেকজন পাঠক তুলবে যে আসলে এর বাইরে কিছু পারে না। তো আমি আসলে প্রথমত আমার সক্ষমতাকে বুঝতে চাই, যে আমি আসলে যা ইচ্ছে তাই করতে পারি। যেমন মানে ওই নজরুলের লাইনটাই বলি যে, আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা। হ্যাঁ, মানে স্রষ্টার যে কাজ, যেমন আমরা কোরআনের আয়াতটাই বলি যে আল্লাহ বলছেন যে ফাআলুল লিমা ইউরিদ, আমার যা ইচ্ছা আমি তাই করি। তো কবির মধ্যেও কিন্তু এই যা ইচ্ছা তাই করবার, টেক্সটকে নিয়ে যা ইচ্ছা তাই করবার এক ধরনের মানে প্রবণতা কাজ করে। সেটা আমার ভিতরেও কাজ করে যে যা ইচ্ছে তাই করা যায় কিনা, আসলে একটা টেক্সটকে বড় ছোট মাঝারি নানান আইটেমের ব্যাপারটা করা যায় কিনা। যেমন আমরা ছোটবেলায় শুনতাম যে ওয়াসিম আকরাম 6টা পাল 6 রকম করে করতে পারে। এইটা কিন্তু আমাদেরকে খুব সমীহ জাগাইতো, আজ সালা কি বিরাট ব্যাপার, 6 বল সে 6 রকম করে করতে পারে। তো এখন আমার এবং আপনি দেখবেন সেই ব্যাটসম্যানকে ভালো ব্যাটসম্যান বলা হয় যার ওয়াগন হুইলটা চতুর্দিকে ছড়ানো থাকে। দেখবেন দেখা যাচ্ছে যে সে এই দিকেও শর্ট খেলছে, সব দিকেই সে শর্ট খেলছে। তো যেমন ধরেন সচিন টেন্ডুলকারের যদি আপনি ওয়াগন হুইল দেখেন, দেখবেন যে সব দিকেই তার শট একদম ছড়ায় খেলা। তার মানে কি, মানে সে গ্রেট প্লেয়ার। তো আমরা আসলে যদি মানে গ্রেট টেক্সট যদি লিখতে চাই, তাহলে আসলে সব ধরনের কাজই আসলে করা উচিত। এই জন্য আসলে ছোট বড় মাঝারি সব ধরনের কাজ আমি করতে চাইছি। আরেকটা ব্যাপার, সেটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আমার 2টা কবিতা আছে। একটা আপনি যেটা বললেন ওইটা, আরেকটা কিন্তু এক লাইন, সেটাও বলি। ওই কবিতাটা হচ্ছে এরকম, আপনার চোখে পড়ার কথা। সেটা হলো যে গুহারও হেরা থাকে যেমন মানুষের যেমন মোহাম্মত। থাকে মোহাম্মদ। হ্যাঁ, এটা কিন্তু এক লাইনের কবিতা। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে দেখেন আমি একটা বিরাট লেখা লিখছি, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমি একটা ছোট লেখা লিখছি। তার মানে কি, মানে হচ্ছে যে আমরা আসলে পারি কি না। মানে আপনার মনে আছে নিশ্চয়ই মসলিনের ব্যাপারে বলা হইতো না, যে মসলিন কাপড়কে হচ্ছে আপনার ছোট্ট একটা একটা ছোট্ট আংটির ম্যাচের মধ্যে পুরে বক্সে। রাখা যেত। রাইট, রাইট। হ্যাঁ, মাছের বাক্সে পুরে রাখা যেত। তো হ্যাঁ, সেটাও যেমন করা যায়, আবার বিরাট মানে বড় একটা আর্কিটেক্ট দিয়েও একটা বড় কিছু করা যায়। মানে এগুলো জাস্ট আসলে সক্ষমতার ব্যাপার, এগুলো আর তেমন কিছু না। এইখানে আমি আরেকটা ব্যাপার তুলতে চাই, সেটা হচ্ছে ছন্দ নিয়ে। এখন ছন্দ নিয়ে আমার একটু জ্ঞান কম, এই জন্য আসলে আমার প্রশ্নটা করা ঠিক হবে কিনা জানি না। সেটা হচ্ছে ধরেন ছন্দ নিয়ে কিন্তু অনেক বেশি কথাবার্তা হয়, বা যারা ওই যে একটু তাত্ত্বিক তারা হচ্ছে সবচেয়ে সহজ অস্ত্র হচ্ছে মানে ছন্দ হয় নাই, এরকম কিছু একটা। বা একটা সময় কিন্তু চিন্তাও করা যেত না যে আসলে গদ্য ছন্দে কিছু লেখা যায়। আমরা কিন্তু মহাকাব্যগুলো পড়লে দেখি যে মেলানো 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 একটা ব্যাপার থাকে। তো ধরেন পংক্তি বলে যে জিনিসটা বুঝি, মানে আমার কাছে একটা বই আছে, মানে আপনার একটা বই আনোখা নদী, খুব ছোট। হ্যাঁ, হ্যাঁ। এবং মানে মানে আপনিই বলছিলেন যে এই বইটা আসলে মানুষ বই হিসেবে ধরবে কিনা, এটা একটা প্রশ্ন। মাত্র 16 পেজের একটা বই। এখানে একটা কবিতা আছে ওরাকল। কবিতাটা দেখলে, মানে আমি জাস্ট পাঠক হিসাবে বলতেছি, কবিতাটা দেখলে কোনোভাবে মনে হয় না এটা একটা কবিতা। মানে ধরেন প্রথমে দুইটা আচ্ছা। প্যারা লেখা, পরে আরেকটা প্যারা লেখা। সো আমার কাছে প্রশ্নটা হচ্ছে এই যে ছন্দের একটা দৌরাত্ম্য, আবার ধরেন ছন্দের বিরুদ্ধে একটা আগ্রাসন, তো এই বিষয়টা আসলে কিভাবে একজন কবি ট্রিট করে? যে এই যে আপনি একটা লিখলেন, আমি এক লাইন একটু পড়ে শোনাই যে, এক একটা ফুলের থেকে বাড়িঘর ট্রেন বরফের সন্ধ্যা চলে যায় বিড়ালের ঘন্টিতে, তার উজান দুপুর আকস্মাৎ হারিয়ে ফেলেছে মায়া। মানে কবিতা পড়ার সময় যে একটা গলা উঠানাম, আমি এখানে কিছু খুঁজে পাচ্ছি না। মানে আমি কবিতাটা ছোট করতেছি না, আমি জাস্ট ওই ছন্দের ব্যাপারটা বলতেছি। তো না, না, এই যে বুঝতে পারছি, হ্যাঁ ছন্দের বুঝছি। আগ্রাসন, বা ছন্দে লিখবো না, বা ধরেন গদ্য ছন্দ, বা ধরেন পংক্তি থাকবে না, এই ব্যাপারটা আসলে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে ট্রিট করেন আসলে? যেমন আমি আরেকটা ব্যাপার বলি, মানে সরি, প্রশ্নটা আপনার উত্তর দেওয়ার আগে, যেমন মোহাম্মদ আজম আপনার যে ওই যে মাধুডাঙ্গা তীরে বইটা নিয়ে যে একটা আলাপ করছিল 24 মিনিটের, ওটা আমি লাইভের আগে দেখতেছিলাম। ওখানে উনি একটা ব্যাপার বলতেছিল যে আপনাদের লেখক বা আপনারা নিয়ে বলতেছিলেন যে একটা ব্যাপার ছিল না যে আরবান শব্দ ব্যবহার করতে হবে, ছন্দ ব্যবহার করতে হবে, সেটা আপনার একজন বুড়ো আঙুল দেখা ঠিক ভালোভাবে লিখে যাচ্ছেন। তো এটা কি আসলে কিরকম ভাবে আপনি দেখেন, বা কেন এটা লেখা হয়? মানে আপনার পুরো মূল্যায়নটা একটু যদি বলেন। আচ্ছা, প্রথমে একটু বলে রাখি যে আহ, এই যে আপনি
আনোখা নদীর যে বইটা দেখলেন, এখানে আমার একটা কবিতা আছে যে আম্মা মেজো মেয়ে আম্মা কাঁদে খুব, এরকম একটা কবিতা আছে আচ্ছা আচ্ছা, দেখবেন পড়েছিলাম আমি। যে ওইটা কিন্তু ছন্দে লেখা। জি জি, শরৎকালে এলো দুনিয়া ওইটা বহুদূর, কিন্তু ছন্দে লেখা। ওহে হ্যাঁ দুনিয়া এসে শূন্যধার। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওইটা ছন্দে লেখা। এখন প্রশ্ন হচ্ছে যে একই বইয়ে আমি নানান ধরনের কবিতা রাখছি, ছন্দেও রাখছি, ছন্দ ছাড়াও রাখছি। তো আপনি যে প্রশ্নটা করছেন যে এটা খুবই ভ্যালিড কোশ্চেন, যে এটা আসলে কবিরা কিভাবে ট্রিট করে। হুম, দেখেন, ছন্দের যে প্রয়োজনীয়তা সেটা এরকমটা বলা হয়ে থাকে যে যখন আমাদের ছাপার যুগ যখন আসেনি, হ্যাঁ মানে প্রেস ট্রেস আসেনি, তখন হয়তো মানুষ কবিতা মনে রাখবার জন্য সহজ করে যেটা করা হতো সেটা হলো ছন্দে ছন্দে কবিতা লেখা হতো, যেন কবিতা ইজিলি মনে রাখা যায়। এরপরে যখন ছাপাখানা চলে আসলো, কবিতার বই যখন ধরেন ছাপা হতে থাকলো, তখন তো আসলে দেখা যাবে যে আহ, আহ, ওই মানে ছন্দের আরো প্রয়োজন হচ্ছে না। যাই হোক, ব্যাপারগুলো আসলে এত ইজি আমার কাছে তাও মনে হয় না। সেটা হলো একজন কবি আসলে ঠিক করবেন যে উনি আসলে কিভাবে লিখবেন বা উনি কোন ফর্মে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটাই আসলে তার ব্যাপার। যেমন ধরেন যে একটা সময় ছন্দ ছাড়া আর কিছুই লেখা হতো না। আবার আপনার জানা আছে কিনা আমি জানি না, সেটা হলো আমাদের আমাদেরই বাংলা কবিতার কয়েকটা দশক এমন গেছে যে ছন্দ দিয়ে কবিতা লিখলেই বরঞ্চ অন্যান্য কবিরা সেই ছন্দে লেখা কবিকে খাটো চোখে দেখতো, বলতো যে ও ব্যাকডেটেড, ও ছন্দে লেখে। তো এই যে মানে ছন্দে লিখতে চাওয়া বা ছন্দে লিখতে মানে না চাওয়া, দুটোই কিন্তু এক ধরনের মানে অ্যাডামেন্ট পজিশনে চলে গেছিল এক সময়। মানে একদল মনেই করতো যে ছন্দে না লিখলে কবিতাই হবে না, আর আরেক দল মনেই করতো যে ছন্দে লেখা মানে হচ্ছে বাংলা কবিতা ব্যাকডেটেড হয়ে গেল। আমরা আসলে মানে এই যে আমি আমার কথা বলছি, যে আমি ব্যক্তিগতভাবে ওই জায়গা থেকে বের হয়ে আসছি। আপনি আমার আনোখা নদী একটা ছোট বই, 16 পাতার একটা বই, কিন্তু এই বই দেখবেন নানান প্যাটার্নের কবিতা আছে। এখানে যেমন ছন্দে লেখা কবিতা আছে, এখানে তেমনি ছন্দে ছাড়া বা গদ্য ফর্মে যেটা, সেটাও আছে। গদ্য ফর্মে প্রথম কবিতা লেখেন আমাদের এখানে আপনার মজার ব্যাপার একটা কাহিনী, সেটা হলো গদ্য ফর্মে প্রথম কবিতা লেখেন আমাদের এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইন্টারেস্টিং কাণ্ড। মানে প্রথম গদ্যে কবিতা লেখেন বঙ্কিমচন্দ্র, এটা ধরেন এটা আমরা অনেকেই জানি না। এবং সারা দুনিয়াতে না, প্রথম গদ্যে কবিতা লেখা হয় হচ্ছে আপনার আপনার হচ্ছে ফ্রান্সে বোদলেয়ারের প্যারিস স্প্রিন নামে একটা কবিতা লেখা হয়, একটা বই পুরা প্যারিস স্প্রিন, এটা সম্ভবত 1857 সালে লেখা হয়েছিল গদ্যে। তো ফরাসিরা খেয়াল করে দেখেন 1857 সালে গদ্যে কবিতা লেখা শুরু করছে। আমাদের এখানে বঙ্কিম গদ্যে কবিতা লিখছেন কত আগে। তো সুতরাং আমার মনে হয় কি কবিতা গদ্যে বা ছন্দে সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে যে কবিতাটা পড়তে আপনার আসলে আপনার কাছে কবিতা বলে মনে হচ্ছে কিনা, আপনাকে কবিতার ফিলটা দিচ্ছে কিনা। যদি সে কবিতার ফিল দেয়, তাহলে সে গদ্যে লেখা হলো না কবিতায় মানে ছন্দে লেখা হলো, এটা আসলে আমাদের মনে হয় দেখার কোনো দরকার নাই। তবে হ্যাঁ, কোন কবি যদি ছন্দ এবং গদ্য দুটোই জানেন, তাহলে তার অস্ত্র বেশি থাকবে, এটা আপনি বুঝতে পারছেন। মানে তার আসলে খেলার জায়গা বেশি। এই আসলে ভাই অনেক প্রশ্ন আসতেছে, আমি আমার প্রশ্ন করবো না মানুষের প্রশ্ন নিব, এটা বুঝতেছি না। তবু আমি আরেকটা প্রশ্ন নেই, মানে আমার ফোনের চার্জও বেশি নাই, আচ্ছা একটা প্রশ্ন নেই। সেটা হচ্ছে সানোয়ার রাসেল, আপনি একটু প্রশ্নটা পড়েন ভাই, আমার স্ক্রিনটা একটু ছোট। সেখানে আচ্ছা। তিনি লিখছেন যে কবিতায় কবিতায় আরবি শব্দের অধিক ব্যবহার কিংবা মুসলমানি জবান ব্যবহার বিষয়ে আপনার নামে মাঝে মাঝে একরকম অভিযোগ পাওয়া যায় যে আপনি একটা নির্দিষ্ট ঘরানার পাঠককে আকৃষ্ট করতে কিংবা উম্মাহ তৈরি করতে গিয়ে এই কাজটা করে থাকেন, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আচ্ছা, আহ প্রশ্ন করেছেন সানোয়ার রাসুল ভাই। তো মানে আমার ব্যাপারে কিন্তু এরকম অভিযোগ আছে যে আমি বাংলা কবিতায় প্রচুর আরবি শব্দ ব্যবহার করি। তো এখন প্রশ্ন হচ্ছে যে সত্যি আসলে আমি বাংলা কবিতায় প্রচুর আরবি শব্দ ব্যবহার করি কিনা, বা আরবি শব্দ বলতে আসলে আমরা কি বুঝি। ধরেন যে শব্দটা আমার জনগোষ্ঠী উচ্চারণ করে, যেই যেই শব্দটা, সেই শব্দটা তো আরবি, সেই শব্দটা তো ফার্সি, সেই শব্দটা তো উর্দু, বা সেই শব্দটা তো তুর্কি। সেই শব্দটা যদি আমার জনগোষ্ঠী যদি উচ্চারণ করে, আমার জনগোষ্ঠীর মধ্যে যদি কোনো শব্দ থাকে, যেমন ধরেন আজান, আমার জনগোষ্ঠী এই শব্দ
লক্ষ লক্ষ বার উচ্চারণ করে। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জনগোষ্ঠী এই নামটা হাজার হাজার বার উচ্চারণ করে। আমার জনগোষ্ঠী নামাজ শব্দটা হাজার হাজার বার উচ্চারণ করে। আমার জনগোষ্ঠী আল্লাহ শব্দটা হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার উচ্চারণ করে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি যে জনগোষ্ঠীর কবি, সেই জনগোষ্ঠীর মধ্যে যদি এই আরবি শব্দগুলো থেকে থাকে, এই ফার্সি শব্দগুলো থেকে থাকে, তো এগুলোকে মুসলমানি শব্দ বলে আমি এগুলোকে সরাইয়া দেবো কেন? নাম্বার ওয়ান, আমি তোকে ব্যবহার অবশ্যই করব। আচ্ছা, কারণ কেন ব্যবহার করব? কারণ আমি আমার জনগোষ্ঠীর মধ্যে আমি পৌঁছে দিতে চাই। আরেকটা ব্যাপার হচ্ছে এরকম যে আমি উম্মাহ তৈরি করতে চাই কিনা। মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশে যদি আমার বই 300 কপি বিক্রি হয়, কলকাতাতেও কিন্তু আমার বই 250 কপির উপরে বিক্রি হয়। তার মানে কি, কলকাতাতে তো আমি একটা উম্মাহ তৈরি করতেছি। তাহলে তো কলকাতার আমার যে উম্মত আছেন, মানে কলকাতায় আমার যারা উম্মত আর কি, তারা আসলে আমাকে ঠিক কিভাবে ব্যবহার করেন, মানে আমাকে তারা কিভাবে তারা নেন? তারা কি আমার আরবি ফার্সি শব্দের জন্য নেন, নাকি জাস্ট কবিতার জন্য নেন? আসলে তারা আমার কবিতার জন্যই নেন। এই যে আরবি ফার্সি শব্দ ব্যবহারের যে পলিটিক্সটা, এটা আসলে যারা বলে থাকেন, তারা মূলত আমাকে আসলে অভিযুক্ত করতে চান যে আমি আসলে ব্যাকডেটেড, আমি আসলে আগামী দিনের ভবিষ্যতের মানুষ নই, আমি আসলে পেছনের দিকের মানুষ। সুতরাং সে আসলে এগুলো ব্যবহার করে থাকে। দেখেন ভাই, আমি ব্যক্তিগতভাবে প্র্যাকটিসিং মুসলিম। হ্যাঁ, আমি আল্লাহ রাসূলে বিশ্বাস করি, ঠিক আছে। তারপরে ইসলামের প্রতি আমার একটা আলাদা রকমের যে ভালোবাসা, সেটা আমার আছে। সুতরাং আমার জনগোষ্ঠী এগুলো ব্যবহার করে থাকে, আমি আমার জীবনে আমি এগুলো ব্যবহার করে থাকি, আমি সেগুলো ব্যবহার করি, কিছুই করার নাই আমার। ইভেন আমার কবিতায় আপনি রাধা পাবেন, আমার কবিতায় আপনি কৃষ্ণ পাবেন, আমার কবিতায় আপনি অর্জুন পাবেন, সেগুলো কিন্তু কেউ দেখে না। আমার একটা পাণ্ডুলিপি আছে, যে পাণ্ডুলিপিটা হচ্ছে মহাভারতের নানা ধরনের ক্যারেক্টার নিয়ে তৈরি করা। কৃষ্ণ নামে আমার কবিতা আছে, অর্জুনের নামে আমার কবিতা আছে, ভীষ্মের নামে আমার কবিতা আছে, ভীমের নামে আমার কবিতা আছে। সেগুলো নিয়ে কোনো কথাবার্তা কিন্তু হয় না, কারণ ওগুলো আসলে ওই আমাকে আসলে ওগুলো বলতে গেলে তো আমাকে আবার পরিষ্কার করে দেওয়া হবে। এখন আমি একটা কথা বলে রাখি, সেটা হলো, আমার প্রতিবেশী যিনি প্রতিবেশী আমার গ্রামের বাড়িতে, তিনি কিন্তু একজন হিন্দু, অতুল কাকা বলি আমরা ডাকি। তার জায়গায় আমরা সাথে আড্ডা মারি। আমার কবিতায় দিদি আছে, আমার কবিতায় আপাও আছে। কারণ আমার জনগোষ্ঠী কিন্তু ওই হিন্দু লোকটাও হচ্ছে আমার প্রতিবেশী, ওই মুসলমান লোকটাও হচ্ছে আমার প্রতিবেশী। সুতরাং কবিতায় যারা মনে করেন যে এটা আসলে হিন্দুয়ানি শব্দ বা মুসলিম শব্দ বা ইসলামী শব্দ, আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি এটা আমার জনগোষ্ঠীর শব্দ, এটা বাংলা ভাষার সম্পদ, এটা আমার ব্যক্তি জীবনের সাথে এগুলোর আমার অতপ্রত সম্পর্ক আছে। সুতরাং আই মাস্ট ইউজ দ্যাম, কিছু করার নাই আমার, অবশ্যই আমার ব্যবহার করা উচিত। হ্যাঁ, আপনি খুব ভালো বলতেছেন। ইভেন আমি আপনার সাথে একটু যোগ করতে চাই যে আমিও দেখি, যেমন কলকাতার একজন কবি আছে শ্রীজাত, তাকেও মানে করা হয়, তিনি নাকি মুসলমান জায়গাটা তৈরি করার চেষ্টা করতেছেন বা এরকম। আমি জানি না, যে আপনার উত্তরটা আমার খুব ভালো লাগছে, যে আসলে ভাষাটা তো আসলে আমি আমার জনগোষ্ঠী যেটা ব্যবহার করতেছি। তো আমি একটু অন্য জায়গায় যেতে চাই, যে আসলে ভাই আমরা অলরেডি প্রায় 1 ঘন্টা করে ফেলেছি। বেশিক্ষণ আমরা থাকবো, সেটা হচ্ছে আচ্ছা, সাহিত্যের অন্যান্য জায়গায়। সাহিত্যের অন্যান্য জায়গায় যেটা হয়, সেটা হচ্ছে প্রচুর সাহিত্যকে বিশ্বায়নের জন্য, বা এই প্রশ্নটা আমি ভুলে গেছি, আমি আপনাকে একটু থামাইতে চাইছিলাম, যে আপনি বলছিলেন যে আমরা সবসময় বিশ্বের দিকে তাকাইছি। একজন কবি কি বিশ্বের দিকে তাকাইতে পারে কিনা? অবশ্যই পারে, কিন্তু আমার কথা হচ্ছে, কথা সাহিত্যিকরা কিন্তু সবসময় চিন্তা করে যে এ নোবেল পাইতেছে, সবার মধ্যে একটা হতাশা আছে দেখবে, এবং তারা হতাশাটা ঝাড়ে হচ্ছে আমাদের অনুবাদক নিয়ে। আমরা ট্রান্সলেশন করতে পারি না, আমাদের ওরকম ভালো ট্রান্সলেট নেই দেখে আমরা ওই আমেরিকা বা পাশ্চাত্যের কাছে যাইতে পারি না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি দেখবেন সাহিত্যের অন্যান্য গুলো ফর্মের চেয়ে সবচেয়ে বেশি কম অনুবাদ হয়েছে কবিতা, সবচেয়ে বেশি আমার কাছে যেটা মনে হয়। বাংলা হ্যাঁ, ভাষার কয়টা কবিতা অনুবাদ হয়েছে সেটা আমার রবীন্দ্রনাথ শুনছিলাম গীতাঞ্জলি অনুবাদ হয়েছে, এরপর আর ওইভাবে জানি না। তো আপনার কি মনে হয় যে আসলে কবিতাকে অনুবাদ হওয়া উচিত, বা কবিতার অনুবাদের কারণে কি কবিতা বিশ্বের আমাদের বাংলাদেশি কবিতা বিশ্বের কাছে পৌঁছায় না, বা বাংলা ভাষার কবিতা, এরকম কি আপনার মনে হয় কি? না, কবিতা তো কবিতা কেন, সবকিছুর অনুবাদ হওয়া উচিত। যে কোনো সাহিত্যের যে আর্টের যে ফর্ম গুলো আছে, সবগুলো অনুবাদ হওয়া উচিত। কবিতা নিশ্চয়ই অনুবাদ হওয়া উচিত। আমরা এখানে কি লিখছি না লিখছি, এটা আমি এই উত্তরটা আসলে সোহেল হাসান গালিব ভাইয়ের উত্তরটা আমি দিইনি। সেটা হলো যেরকম, যে কেউ যদি আমাদের এখানে প্যারিসের একজন লোক যদি আমাদের কুমিল্লার রসমালাই না খায়, তাহলে এটা কার সমস্যা?
প্যারিসের লোকের সমস্যা, সে তো আমাদের টেস্ট বুঝবে না। আমাদের রসমালাইয়ের যে কি টেস্ট বা আমাদের বগুড়ার দইয়ের যে কি টেস্ট, এই টেস্ট তো প্যারিসের একজন লোকের ব্যাপক বোঝা সম্ভব না। এখন প্রশ্ন হচ্ছে কি, দেখেন আমরা কিন্তু আসলে প্যারিস পড়তে পারি, আমরা লুক্সেমবার্গ পড়তে পারি, আমরা সুইডিশ পড়তে পারি, কিন্তু ওরা আসলে আমাদেরকে পড়তে পারে না। এটা আসলে ওদের দুর্ভাগ্য, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের কবিতা, আমাদের সাহিত্য অবশ্যই প্রচুর অনুবাদ হওয়া উচিত, প্রচুর হওয়া উচিত। মানে মানুষ পড়ুক, জানুক যে আসলে এখানে কি ধরনের কাজ হচ্ছে। না হলে তো আমরা আসলে বুঝতে পারবো না যে আসলে আমরা আসলে কিভাবে কাজ করে যাচ্ছি। না হলে আজ আমরা বলবো কি যে আমরা নোবেল পাইতে পারতাম, কিন্তু আমরা নোবেল পাইতেছি না। মিসেই দেখা যাবে আসলে আমাদের কোনো কাজই নেই। হয়তো আজাইরা বলতেছি কি আমি নোবেল পাইতে পারতাম, হ্যাঁ, একজন নোবেল লরেটের পাশে দাঁড়ানোর মতো টেক্সট তো আমাদের নাই। তবে হ্যাঁ, প্রচুর অনুবাদ হওয়া উচিত, মানে এই বিষয়ে অবশ্যই অনুবাদ হওয়া উচিত। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে, আপনি খেয়াল করবেন অনুবাদ নিয়ে যখন বেশি তাত্ত্বিক আলোচনা হয় আমরা দেখি যে আসলে অনুবাদের অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে বা ব্যারিয়ার থাকে। আমি লাস্ট ইয়ার লিড ফেস্টে একটা আলাপে বসছিলাম, এখানে তারা বলছে আসলে আমাদের বাংলাদেশের লেখার সময় মানে ইভেন অনেক সময় এরকমও হয় যে লেখকরা, জানি না এটা আসলে কতটুকু কঠিন, লেখকরা লেখার আগে চিন্তা করে এটা অনুবাদ কিভাবে হবে। সেটা তো লেখার ক্ষেত্রে প্রভাবক। উনি উদাহরণ দিচ্ছিলেন যে ধরেন হাঁটছে, এটার অনুবাদ কি হবে ইংরেজিতে, ওয়াকিং, বা ঘুমাচ্ছে স্লিপিং, এরকম তো হয় না। সো কবিতা তো আরো কঠিন। মানে আপনি যে শব্দটা লিখতেছেন, আপনি চিন্তা করেন এই কবিতার ইংরেজি অনুবাদ কিরকম হবে, মানে কি বিদঘুটে অনুবাদ হবে, মানে যদি আমি লিটারাল অনুবাদ করতে চাই প্রত্যেকটা শব্দ শব্দ। সো এটা কি একটু কঠিন বিষয় মনে হয় না আপনার কাছে? না, নিশ্চয়ই অনুবাদ কঠিন। মানে যারা এটা করেন তাদেরকে আমার মানে হাজার সেলাম আর কি। যারা অনুবাদ করেন, হ্যাঁ, এটা অনেক কঠিন ব্যাপার। মানে কবিতা লেখাই যেখানে কঠিন, সেখানে কবিতার অনুবাদ করা তো নিশ্চয়ই আরো কঠিন। এটা আসলে হওয়া উচিত কেমন, ধরেন যে নেটিভ কারো দ্বারা অনুবাদ হওয়া উচিত। মানে আমাদের বাংলা ভাষী যদি কেউ ইংরেজিতে অনুবাদ করেন, সেই অনুবাদের প্রতি আমার ইমান ডিমান্ড নাই। ধরেন কেউ যদি মানে ফরাসি কোনো লোক, কেউ কেউ ফ্রেঞ্চ কেউ সে আসলে বাংলা কবিতা অনুবাদ করতেছেন, সে বাংলা ভালো জানেন, তাহলে হবে কি বাংলার সংস্কৃতি উনি জানেন, বাংলার কালচার জানেন। আসলে একজন অনুবাদককে আসলে অনেক কিছু জানতে হয়। একজন কবিকে অনেক কিছু না জানলেও সম্মত চলে। বাট একজন অনুবাদককে ধরেন তার নিরিবিলি তত্ত্ব জানতে হয়, একটা একটা জাতির, যাদের ইতিহাস জানতে হয়, তার সোসাইটি জানতে হয়, তার সোশ্যাল ব্যাপার স্যাপার সব জানতে হয়, তার পলিটিক্স জানতে হয়, তার ইকোনমি জানতে হয়। সো একজন অনুবাদকের কাজ আসলে অনেক 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 বড় কাজ। তো কোনো স্প্যানিশ ব্যক্তি যদি বাংলা কবিতার অনুবাদ স্প্যানিশে করেন, কোনো ফ্রেঞ্চ যদি বাংলা কবিতার অনুবাদ ফরাসিতে করেন, কোনো ইংলিশ মানে ইংরেজ যদি এই কাজটা করেন, তাহলে আমার ধারণা আমাদের অনুবাদ অনেক ভালো হবে। কিন্তু আমরাই যদি করি, আমার মনে হয় না এটা কোনো কাজের কাজ হবে। এটা আসলে আমরাই জানবো, আমরাই পড়বো, আমরাই ফেসবুকে শেয়ার করবো, এই পর্যন্ত শেষ। এটা আসলে কেউ জানবেই না। আচ্ছা ভাই, ফেসবুকের কথা তুলছেন, আমাদের আসলে সময় কম, আমরা খুব দ্রুত প্রশ্ন করবো। সেটা হচ্ছে ফেসবুকের ব্যাপারটা নিয়ে আসলে সবার অনেক সমস্যা। মানে ফেসবুকই সাহিত্য ধ্বংস করে দিচ্ছে, বা ফেসবুকে আপনি লিখতেছেন, যেমন ধরেন ফেসবুকের তো সম্পাদনার ব্যাপারে যদি আপনি বলতেছিলেন, ধরেন আপনি যদি একটা নিউজ পেপারে দিতেন সেখানে অনেকগুলা ফিল্টার হয়ে যাইতো, কিন্তু ফেসবুকে তো ওই যে লেখাই থাকে হোয়াটস ইউর মাইন্ড, আপনার মাথায় যেটা আসছে সেটা লিখে দিচ্ছে। তো এই সহজলভ্যতাটাকে আসলে কোনোভাবে মানে ওই লেখাকে প্রভাবিত করতেছে নেতিবাচক ভাবে, নাকি ব্যাপারটা আরো সহজ করতেছে? আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনি ফেসবুকে বেশি না লেখেন? দেখেন, মানে মানে আমাকে কবি বানাইছে হচ্ছে ফেসবুক। সো ফেসবুক আমার কাছে খুব ইম্পর্টেন্ট। শোনেন, আমি যদি ফেসবুক না থাকতো তাহলে আমার কবিতা কেউ ছাপতো না। আপনাকে তো আমি আগেই বলছি যে মানে বলছি যে আমার বই বের হয়েছে 5টা অলরেডি, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের দৈনিক মিডিয়াতে আমার কবিতা ছাপা হয়েছে মাত্র 3টা। তার মানে বোঝেন যে আমার কবিতা আসলে কেউ ছাপতো না। সো ফেসবুক একটা গ্রেট ইনভেনশন ফর লিটারেচার, আমার যেটা মনে হয়, ডেফিনেটলি ফর পোয়েট্রি। মানে এটা আমার কাছে গ্রেট ইনভেনশন মনে হয়। মানে এটা আসলে কেউ যদি মনে করে যে না ফেসবুক আসে বাংলা সাহিত্যের ক্ষতি হয়ে যাচ্ছে, তার মনে হইতে পারে, আমার সেটা মনে হয় না। ফেসবুক আমাকে কবি বানিয়েছে, সুতরাং ফেসবুক না থাকলে আমি হাসান রোবাদ হয়তো হইতামই না। তো প্রশ্ন হচ্ছে যে হইতাম কি হইতাম না সেটা পরের আলাপ, কিন্তু আমার মনে হচ্ছে অ্যাপারেন্টলি আমি হইতাম না। তার মানে ফেসবুক আমার জন্য খুব ইম্পর্টেন্ট, ফেসবুক খুবই ইম্পর্টেন্ট, ফেসবুক বাংলা সাহিত্যের জন্য ইম্পর্টেন্ট, বাংলা কবিতার জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, যেহেতু আমি ফেসবুকে লিখি। আচ্ছা, তাহলে আমরা একটু শেষ দিকে চলে যাব। সেটা হচ্ছে এই প্রশ্নটা একটু মানে কমন হয়ে যাবে আপনার কাছে, কিন্তু তাও আমি করতে চাই। সেটা হচ্ছে মানে সহজভাবে প্রশ্নটা হচ্ছে, পরবর্তী কবিতার প্রজন্ম আসলে কেমন হতে চলেছে? মানে দেখেন, ভবিষ্যতের কবিতা অবশ্যই আপনি জানেন না কিরকম হইতে গেছে, কিন্তু আমরা কিন্তু ভাষাগত পরিবর্তন দেখছি। যেমন ধরেন
জীবনানন্দ দাশ সে সময় যে সময় লিখছেন, সে সময় আপনি আমার সাথে এটা স্বীকার করবেন, তো ওই সময় কিন্তু তার মতো ভাষা খুব কম মানুষই লিখছে। তো এই মানে ভবিষ্যতে কি কবিতার কি কেউই কোনো লেখে ধরনের না। ভাষা, রাইট রাইট, আমি জীবনানন্দ নিয়ে তাহলে বলবো, সরি আমি ভুলে গেছি, জীবনানন্দ নিয়ে বলার কথা ছিল। তাহলে আপনার কি মনে হয় যে ভবিষ্যতে আসলে ভাষাগত বা রূপতাত্ত্বিক ভাবে কবিতাটা মানে ভবিষ্যতের কবিতার প্রজন্ম কিরকম হবে, পরিবর্তনটা কিরকম হবে বলে আপনার মনে হয়? আচ্ছা, ভবিষ্যতের কবিতা কেমন হবে এটা আসলে আমারও মানে জানার খুব শখ, যেহেতু আমি কবিতা লিখি। মানে আল্লাহ আমাকে ওই পর্যন্ত মানে আয়ু দিক আর কি, যে আমি দেখতে পারি যে ভবিষ্যতের কবিতা কেমন লিখছে ভবিষ্যতের কবিরা। নিশ্চয়ই চেঞ্জ হবে। মানে আজকে কবিতা যেভাবে আছে ভবিষ্যতের কবিতা সেভাবে থাকবে না, অবশ্যই চেঞ্জ হবে। ভাষার এখন তো বিরাট মোড় ঘুরে যাচ্ছে বাংলা ভাষার। প্রচুর শব্দ আমরা কবিতায় ব্যবহার করছি, ভাষায় ব্যবহার করতেছি, যেগুলো আসলে আগে আমরা চিন্তাই করতে পারতাম না। আপনার সঙ্গে আমি যেভাবে কথা বলতেছি আপনি চিন্তা করতে পারবেন না যে ভিডিওতে আইসা কেউ আসলে এই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে। সে হয়তো অনেক গুছায়া গুছায়া অনেক সুন্দর করে করে প্রমিত বাংলায় সে কথা বলতো, কিন্তু আমরা কিন্তু সেটা করতেছি না। আমরা কিন্তু দেখবেন খুব ইজিলি কথা বলতেছি। সুতরাং আগামী দিনের কবিতাও হয়তো ভাষার ডেফিনেটলি একটা প্রভাব পড়বে, মানে নিশ্চয়ই সেই প্রভাব পড়বে আমি, এবং পড়বেই, এতে কোনো সন্দেহই নাই। তবে আগামী দিনের কবিতা কেমন হবে এটা আপনার মতো আমারও আসলে দেখার খুব ইচ্ছা। নিশ্চয়ই আরো ভালো হবে, আমরা যা লিখছি তার চেয়ে অনেক অনেক ভালো কবিতা লেখা হবে। আচ্ছা ভাই, তাহলে আমি যে জিনিসটা মিস করছি সেটা আমি আপনার কাছে আবার যাইতে চাই, সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন কবি, মানে পছন্দ এই জন্য বলবো, আমি আসলে তেমন ভাবে কবিতা বুঝি না, কিন্তু আমার কাছে মনে হয় যে তার কবিতা পড়ে আমার কাছে আসলে মাথা খারাপ হয়েছে, যে আসলে কবিতা নিয়ে ভাবার উচিত বা কবিতা পড়া, সেটা হচ্ছে জীবনানন্দ দাশ। যেমন আপনি বলতেছিলেন যে জীবনানন্দ দাশের ভাষাটা অন্যরকম ছিল, মানে আমি যখন জীবনানন্দ দাশ নিয়ে পড়ছি তখন দেখছি যে জীবনানন্দ দাশ কিন্তু কাজী নজরুলের মতো কবিতা লিখছে। মানে কবিতাটা কাজী নজরুলের ভাষার যে ব্যাপারটা, ওই যে একটু আগে যে শুরুতে ভাইয়া বলতেছিলেন যে আরবি ভাষা, হ্যাঁ। তো উনি ওরকম ভাবেও করছেন, কিন্তু আজকে এত বছর পরে মানে হাজার হাজার কবিতা পড়ে আছে, ভদ্রলোক বাইরেও লিখে নাই, মানে জনপ্রিয়তারও ধার ধারে নেই। আপনার কাছে আসলে জীবনানন্দ কেমন, হাসান রুবায়েতের জীবনানন্দ কেমন, এটা যদি একটু বড় করে বল। আহ, জীবনানন্দ হচ্ছে মানে জীবনানন্দ আসলে এমন একটা পর্যায়ে চলে গেছেন যে মানে ওনাকে নিয়ে আসলে আর কিছু বলারই নাই, সব বলা হয়েই গেছে। হ্যাঁ, এবং বিশ্ব কবিতার সম্ভবত যদি ধরেন যে তিনজন কবির হিসাব করা হয়, আমি আমার মতে জীবনানন্দ একজন থাকবেন, বাংলা কবিতা শুধু না, বিশ্ব কবিতার পার্সপেক্টিভে। তো জীবনানন্দ ব্যাপারটা আসলে একদমই মানে কি বলবো, মানে ওনাকে নিয়ে আসলে মানে কথা বলার যে জায়গাটা সেটা আসলে নাই বললেই চলে। মানে আমার সবচেয়ে সর্বত প্রিয় কবি জীবনানন্দ দাশ, এবং আমার নিজের ভিতরে জীবনানন্দের প্রভাব আছে। জীবনানন্দ থেকে আমি অনেক কিছু শিখি, অনেক কাজ হয়তো করার চেষ্টা করি। সো জীবনানন্দ মানে আমার জীবনানন্দ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিদের একজন। এটুকুই ভাই, আর কিছু বলবেন না জীবনানন্দ সম্পর্কে? ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। না, বললাম যে আপনি এত কম সময় বললেন জীবনানন্দ সম্পর্কে আর কিছু বলবেন না। না, মানে হয়েছে কি, জীবনানন্দ সম্বন্ধে এর চেয়ে বেশি বলা না আসলে আমার পক্ষে সম্ভব না। কারণ হচ্ছে কি, যে ওই যে বললাম যে আমার জীবনানন্দ হচ্ছে সারা পৃথিবীর সেরা কবিদের একজন। এখন আর ওনার ব্যাপারে না এত এত বলা হয়ে গেছে, এত এত তাত্ত্বিক আলাপ হয়ে গেছে, এত এত ভালো কথা বলা হয়েছে। ধরেন আমি একটা কথা বলি, যে এর চেয়ে বড় কথা কোনো একজন কবির লাইফে আর নাই, যে জীবনানন্দ আমার উপর জীবনানন্দের প্রভাব আছে। মানে এর চেয়ে বড় কথা কোনো কবি আরেকজন কবি সম্বন্ধে বলতে পারে না। মানে আরেকজন কবিকে এর চেয়ে বড় প্রশংসা করা যায় না। কিন্তু আহ আপনার কাছে কি মনে হয় যে আসলে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি শুনি, দুঃখিত রুবাই ভাই, আমি কিছু একটু সময় নিই আপনার কাছে, 5 মিনিট, আপনার কোনো হ্যাঁ হ্যাঁ, সমস্যা আছে? না না, মানে সমস্যা নেই। দেখেন, মানে আমরা একটা ব্যাপার যে জিনিসটা আসলে মিস করে গেছি, কমন জিনিসটা, আমরা খুব তাত্ত্বিক আলোচনা করছি, যেটা হচ্ছে কবিদের খুব ছেঁড়া ফেরা জামা পড়তে হবে, বা কবিরা খুব জীর্ণ একটা জীবনযাপন পালন করবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল বা এখনো আছে। দেখেন, আপনাকে একটা মজার কাহিনী বললি, সেটা হচ্ছে ওই যে টিএসসির অপোজিটে সোহরাওয়ার্দী উদ্যানের যে গেটটা, ওখানে একবার আমি মুক্ত মঞ্চে শুয়ে আছি রোদের মধ্যে কোন একটা কারণে, তো একটা মেয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এবং সে বলতেছে যে ছেলেটা রোদের মধ্যে শুয়ে আছে, মনে হয় কবি।
মানে তার কাছে কবির কবির মানে পরিচয়টা কিন্তু খুব অন্যরকম। তো এখন সেই জায়গা থেকে জীবনানন্দ কিন্তু বা দেখবেন কথা সাহিত্যিকরা মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে অনেক বেশি কনসার্ন এই বিষয়ে, যে মানিক বন্দ্যোপাধ্যায় খুব কষ্টে জীবন কাটাইছে বা টাকা ছাড়া লেখে নাই অনেক কিছু। তো জীবনানন্দও কিন্তু মানে মাস্টারি করছে, মানে আমি যতটুকু জীবনে পড়ছি সেও চেষ্টা করছে মানে তার জীবনটা কোনোভাবে ধরে রাখার। তো সেই জায়গায় কবিতা লিখছে। মানে আমি আপনার কাছে জানতে চাই, দেখেন আপনার জীবনেও তো ওঠানামা আছে। আপনি বলতেছেন যে আপনি সব জায়গায় কবিতা লিখতে পারেন, কিন্তু এই কথাটা কতটুকু সত্য? মানে আপনার পেটে যখন ভাত নেই আপনি কবিতা লিখতে পারবেন? বা এখন এই যে সামগ্রিক সমাজের সাথে চাপ, সেই চাপে আসলে জীবনানন্দ যেভাবে টিকে ছিলেন বা আপনার টিকে থাকে, এটা আসলে কতটুকু কবির মানে কবির কবিতাকে প্রভাবিত করে? না, টিকে প্রশ্নটা তো বড় করে আমাকেও ফেলছি। না নিশ্চয়ই টিকে তো আমাকেও থাকতে হয় কষ্ট করি। যেমন ধরেন যে আমার ফ্যামিলি হচ্ছে একটা আপার মিডল ক্লাস ফ্যামিলি, যারা ওয়েল এডুকেটেড এবং এদের অধিকাংশই হচ্ছে সরকারি চাকরিজীবী। হ্যাঁ, তো আমি যখন ধরেন আমাকে ফোনে মাঝে মধ্যে শুনতে হয় যে তুমি কি করো, চাকরি বাকরি করো না কেন, বা এটা করো না কেন, ওইটা করো না কেন। এই কথাগুলো তো শুনতে হয়ই আসলে। আসলে হয় কি, আর্টের শুধু আর্ট না, মানে সায়েন্স আর্ট এবং যে কোনো জায়গায় যদি কারোর ধরেন যে ডেভোশন থাকে, হ্যাঁ মানে কারোর যদি এরকম থাকে যে সে আসলে সেটা করতে চায়, সেটা মেবি ফিজিক্স হইতে পারে, ম্যাথমেটিক্স হইতে পারে, কেমিস্ট্রি হইতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে, মানে যে কোনো আপনার হচ্ছে যে কি বলে যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো বিষয় হতে পারে। মানে কেউ যদি কোনো জিনিসের সঙ্গে লেগে থাকে, তাহলে কিন্তু দেখবেন সোসাইটির আর 10টা মানুষের সঙ্গে তার আসলে যায় না, তার আসলে চলে না। হ্যাঁ, এই যে না চলার যে ব্যাপারটা, সেটা আসলে কেন? কারণ সে তো আসলে সময় দিতে চায় ফিজিক্সে, বা সে সময় দিতে চায় ম্যাথমেটিক্সে। সে কি চাকরি করবে না ম্যাথমেটিক্স করবে? সে চাকরি করবে না সে আসলে কবিতা লিখবে? এখন কবিতা লিখতে কি তার মানে ব্যাপারটা এরকম যে কবিতা আসলে এরকম হুটহাট আসলে আমরা লিখে ফেলতে পারি, মানে আসলে মানে আমি আসলে তার মানে আমার আসলে বিরাট চাকরি বাকরি করা উচিত, এই সেই হ্যান ত্যান। আপনি খুব ভালো করে দেখবেন যে খুব কম, খুবই অল্প সংখ্যক, আমি নাম বলতে পারবো, ধরেন নেরুদা, তারপর হচ্ছে অক্টাভিও পাজ, তারপর শাহজাহান পের্স, এরকম 2-4 জন ছাড়া সারা পৃথিবীর কবিরাই হচ্ছে কিছুটা ভ্যাগাবন টাইপের। আচ্ছা, ভ্যাগাবন টাইপের কেন? কারণ তারা কবিতা লিখতে চায়, তারা আর্টের সঙ্গে থাকতে চায় 24 ঘন্টা, যার কারণে তারা অন্য কিছু করতে চায় না। এই যে অন্য কিছু না করতে চাওয়া এবং তার সাথে সোসাইটির সঙ্গে তার যে কনফ্লিক্ট তৈরি হয়, জীবনানন্দ তো এই কনফ্লিক্টটা ছিল, তার তার স্ত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক যদি না থেকে থাকে, সেটা কিন্তু প্রধানতম কারণ আমার মনে হয় যে উনি আসলে চাকরি ইচ্ছা করেই করতেন না। কারণ আপনি খেয়াল করে দেখেন সেই সময়কার একজন মানুষ যে ইংলিশে এমএ, তার নাকি চাকরি থাকে না, এটা তো অসম্ভব ব্যাপার। আজকেও যদি কেউ ইংলিশে এমএ পাস করে, তার চাকরির অভাব নাই মোটামুটি। আমরা বলি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করে আসলে তার চাকরির মোটামুটি চাকরির অভাব থাকে না, বড় ছোট হিসাবপাতি পড়ে। তো জীবনানন্দ নাকি চাকরি নাই, আসলে উনি করতে চাইতেন না। উনি চাইতেন যে ইনভলভ থাকতে 100% হচ্ছে কবিতার সঙ্গে বা সাহিত্যের সঙ্গে। এই 100% ইনভলভমেন্ট যখন কোথাও থাকে, তখন আসলে সে অন্য কোথাও তার সময়টা দিতে পারে না। তো এই যে অন্য কোথাও সময় না দিতে পারার কারণে কি হয়, সে সোসাইটির যে মানে যে রানিং যে ব্যাপার, তার সঙ্গে সে পিছায় পড়ে। তাকে সোসাইটির অনেক ধরনের গালমন্দ শুনতে হয়, তার ফ্যামিলির কথা শুনতে হয়, তার স্ত্রীর কথা শুনতে হয়, তার ছেলেদের কথা শুনতে হয়। তো এই যে অনেক কিছু করতে গিয়ে তাকে হয়তো অনেক পিছায় পড়তে হয়। এই পিছায় পড়া নিয়ে তো একজন কবি বা একজন আর্টিস্ট কিছু করার নাই আসলে। আমিও ওই ক্ষেত্রে আসলে পিছায় পড়া মানুষ। তবে এটা নিয়ে আমার একটা সময় আসলে খুব আক্ষেপ ছিল। এখন আমার কাছে সেটা মনে হয় না। এখন আমার মনে হয় যে আমি লিখতে পারলেই খুশি। আচ্ছা, হাসান রুবাত ভাই, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আপনি আমার সাথে প্রায় 1 ঘন্টার অনেকক্ষণ বেশি সময় দিয়েছেন। আর সত্যি কথা বলতে অনেক বেশি কমেন্ট ছিল আসলে। ইভেন একজন বলতেছিল যে আপনি সঞ্চালক প্রশ্ন নিচ্ছে না, আমি চলে যাচ্ছি। সো আসলে সবার কমেন্ট নেওয়া সম্ভব হয়নি। তবে অনেক বেশি মানুষ আমাদের বলেছিল যে আসলে তারা শুনেছে, তাদের ভালো লেগেছে। আচ্ছা, আহ সো আপনাকে অনেক বেশি ধন্যবাদ সময় দেওয়ার জন্য রুবাত ভাই। আর আশা করি আপনাকেও ধন্যবাদ। আপনি আপনার কবিতা লেখাটা চালায় যাবেন। আপনি আবার 2 বছর পরে বলবেন না যে চাকরি একটা পেয়ে গেছি, সো আমি আর কবিতা লিখবো না। আর এমনিতে আজকে আমরা আলোচনা করেছি আসলে কবিতার ভূত ভবিষ্যৎ নিয়ে, কবিতার তাত্ত্বিকতা নিয়ে। তো আমি একটা ছোট্ট প্রশ্ন করব, সেটার পরে আমরা লাইভটা শেষ করেছি। সেটা হচ্ছে, রোহিত ভাই, আপনার কি আসলে আপকামিং কোনো বই আসতেছে কিনা, বই মেলার উদ্দেশ্যে বা অন্য কোনো সামনে কোনো বই হ্যাঁ, আসতেছে কিনা? বই মেলায় আমার বই সম্ভবত একটা আসবে। আর হচ্ছে আমার 2টা বই যেগুলো পুনর্মুদ্রণ হচ্ছে, রিপ্রিন্ট হচ্ছে ঐতিহ্য থেকে। একটা হচ্ছে এমন ঘন ঘোর ফ্যাসিবাদে, যেটা
অলরেডি প্রিন্ট আউট। এটা নতুন করে ঐতিহ্য থেকে আসতেছে, যেটা আগামী 1-2 মাসের মধ্যে হয়তো চলে আসবে। আর হচ্ছে মিনগন্ধের তারা নামে হচ্ছে আমার আরেকটা বই আছে, যেটা আমার দ্বিতীয় বই ছিল। সেই বইটা ঐতিহ্য থেকে আবার রিপ্রিন্ট হয়ে আসতেছে, সেটা সম্ভবত এই 2-3 মাসের মধ্যে চলে আসবে। আর নতুন একটা বই ঐতিহ্য থেকে আসবে। তো আগামী মেলায় সম্ভবত আমার 3টা বই বাজারে থাকবে আর কি। 2টা পুরাতন বই রিপ্রিন্ট আর একটা নতুন, সবগুলো ঐতিহ্য থেকেই থাকবে। আচ্ছা রুবায়েত ভাই, আমি আপনার থেকে আর 5 মিনিট সময় নেব, আপনি কি কিছু মনে করবেন? আচ্ছা বলেন, সমস্যা নাই। না, সেটা হচ্ছে আমার সাথে একজন যুক্ত আছে, আমি চেষ্টা করবো আপনার সাথে তার কথা বলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। রুবায়েত ভাই কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আমি দেখতেছিলাম আপনাদের অনুষ্ঠান। থ্যাংক ইউ। আপনি খুব সুন্দর কথা বলেন। আল্লাহ কি বলেন। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেন। এখন তো মনে হয় শেষের দিকে তেমন কোনো কিছু হ্যাঁ। জানতে পারবো না, সবকিছু বলেই দিছেন আসলে। খুব খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা আপনার লেখাটা কিন্তু আমি একটু যোগ করব। আচ্ছা, আপনার গদ্য এটা আমার ভালো লাগে, কি বলবো, অনেক পরিচিত। তো এখন কেমন যাচ্ছে দিনকাল, কি লিখতেছেন নতুন? নতুন কিছু লিখছিলাম, মানে স্বেচ্ছা অবসরে আছি। আচ্ছা আচ্ছা। বই মেলায় কি পাবো ভাইয়া? বইমেলায় নতুন বই যেটা সেটা নতুন নতুন কোন বইটা আসবে আমি বলতে পারছি না। আচ্ছা, মানে কয়েকটা পাণ্ডুলিপি নিয়ে কাজ। কাজ। রুবায়েত ভাই কি আছেন? তার কথা আমি শুনতে পাচ্ছি। জুবাইর শুনতে পাচ্ছো? আমি আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু রুবায়েত ভাইকে শুনতে পাচ্ছি না। রুবাইর কাছে স্টিল হয়ে গেছে। হ্যাঁ রাইট। আচ্ছা তাহলে আমার মনে হয় আমরা লাইভটা শেষ করে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কি বলে ওয়ালিদ প্রত্যয় ভাই, আপনাকে অনেক বেশি ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আরে কি বলো, সময় তো পাইলাম না। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমরা পরবর্তী লাইভ করব, কিন্তু ভাইয়ের সাথে কথা বলতে পারলাম না। আচ্ছা ঠিক আছে তাহলে জুবাইর। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবাইকে।